ইয়েস, আমরা কিন্তু অলরেডি লাইভে আছি এবং লাইভে দেখাচ্ছে আমাদের হাতে 3 মিনিট সময় আছে। ওকে, ইটস গুড। Yes, audience are coming. সো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের লাইভে। আপনারা জানেন যে আজকে সারাদিন আমরা একটা ডিবেটের মধ্যে ছিলাম। উদ্যোক্তা হওয়ার জন্য আইডিয়া বেশি জরুরি না মূলধন বেশি জরুরি, আসলে কোনটা প্রাধান্য পাবে, এরকম একটা ডিবেটে ব্যাপক পার্টিসিপেশন ছিল। মোর দ্যান 100 they participated in the discussion, so we need a solution. আমরা একটা সমাধানের দিকে যেতে চাই। আসলে উদ্যোক্তা হওয়ার জন্য কি বেশি দরকার, কিংবা আরো অনেক কিছু দরকার আছে কিনা, আর বর্তমান সময়টা আসলে এই সময়ে ঠিক চাকুরির বাজারটা কেমন, চাকরি পেতে গেলে আসলে কি কি যোগ্যতা দরকার, কিংবা এই সময় উদ্যোক্তা হতে হলে কি কি যোগ্যতা দরকার, কি লাগবে, শুধু আইডিয়া হলে চলবে, শুধু মূলধন হলে চলবে না, আরো অনেক কিছু লাগতে পারে। এই জন্য আমাদের সাথে আজকে লাইভে রয়েছেন বাংলাদেশের এই সময়ে সাপ্লাই চেইনের যে কয়েকজন লিডার আছেন, তার মধ্যে অন্যতম একজন লিডার মিস্টার মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি আমার এক বন্ধু হন, সেই হিসাবে আই এম প্রাউড অফ। তিনি খুবই পরিচিত মুখ সাপ্লাই চেইন এই দুনিয়াতে। ইতিমধ্যে তিনি কাজ করছেন সেক্রেটারি জেনারেল এট বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি। তিনি কাজ করছেন ইরিকসনের হয়ে, রিজিওনাল ডিমান্ড এন্ড এসকালেশন ম্যানেজার অফ ইরিকসন। এর আগে তিনি কাজ করেছেন জেনারেল ম্যানেজার গ্লোবাল সাপ্লাই চেইন এট ওয়েস টেকনোলজিস লিমিটেড। এছাড়াও তিনি রোটারি ইন্টারন্যাশনালের সাথে জড়িত, ফর্মার এসিস্ট্যান্ট গভর্নর হিসেবে কাজ করেছেন 2016-17। এর আগে কাজ করেছেন মার্কস বাংলাদেশ লিমিটেডের সাথে। এছাড়া তিনি একজন ট্রেনার, ওয়েবিনার স্পিকার। সো সব মিলিয়ে আশা করি আজকে আপনারা অনেক কিছুই পাবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে করতে পারেন। এছাড়াও আজকে সারাদিন অনেকের অনেক কোয়ারিজ ছিল, সেগুলো আমার মস্তিষ্কে আছে, সেগুলো আমরা শোনার চেষ্টা করব। তো প্রথমেই বন্ধু, কেমন আছো? Alhamdulillah, thank you so much, Dr. Tanvir. Thanks for inviting me today in this live show. So, bhalo achi. I look forward to the discussion. This is an interesting topic. Thanks for taking this up. I think it's very timely matter that we can discuss, and probably throughout the discussions on behalf of this topic or against this topic, we can bring out some of the insights that is very much needed for the future leaders of our country. থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে অনেক লাকি যে আজকে অনেক ব্যস্ততার মাঝেও তোমাকে পেয়েছি। সো অবভিয়াসলি উই আর গ্রেটফুল টু ইউ। প্রথমে চাকুরির বাজার কেমন এখন, আসলে চাকুরির বাজারটা কেমন? ওকে, চাকরির বাজার যদি বলি, আমাদের গ্লোবালি এখনকার সময়ে আসলে শুধু বাংলাদেশ বা ঢাকা নিয়ে কিংবা চিটাগং নিয়ে কথা বলাটা আমার কাছে মনে হয় একটু সেকেলে ধরনের হবে। সেই জন্য আমরা উই লাইক টু টক অ্যাবাউট দ্য হোল ওয়ার্ল্ড বিকজ অফ দ্য কানেক্টিভিটি অ্যান্ড দিস গ্লোবালাইজড ইকোনমি। আমরা আসলে খুব দ্রুতই সিঙ্গাপুরে কি হচ্ছে বা লন্ডনে কি হচ্ছে কিংবা নিউ ইয়র্কে কি হচ্ছে এগুলি আমরা জেনে যাই, এবং কাজের ট্রেন্ড কিংবা এডুকেশনের ট্রেন্ড সবগুলি মোটামুটি গ্লোবালাইজড। তো সেই অর্থে যদি বলি, আমি আইল টক অ্যাবাউট ফ্রম দ্য গ্লোবাল পার্সপেক্টিভ। Recently, I think the world is changing very fast because of the technological advancement and because of this communication technology, particularly যেটা আমাদের সামনে চলে এসেছে। So I think the
the research and what the scholar says is 60% of the jobs that we see today will not be there in the next 10 years, which doesn't mean that job field will be shrinked. This doesn't mean that the job field will be shrink, but rather the new type of jobs will actually evolve. So all around us, we see like people earning money from e-commerce, let's say, which is nowadays is taking the momentum. But this was something was not imaginable in the recent past. So there are many other ways like freelancing or like telemedicine. These kind of concepts are evolving, and then the nature of the jobs are also increasing in many different areas and sectors. So when we look at, I think it's time to look at the traditional job and the traditional education, how we are building ourselves for the job market. So jobs are always there. Jobs, like even in this corona pandemic situation, there are many different sectors যেখানে প্রচুর job create হচ্ছে, এবং if you look at this, I know for my profession I would have to recruit many different people for different times, and nowadays actually I'm looking for many people for the logistics sector particularly, and also in the e-commerce sector. And if you follow the technology side, IT sector, e-commerce sector, logistics sectors, even during this corona pandemic, they are actually recruiting a lot of people. And for those ones of us, actually, if we look at the job market as a whole, of course there are certain sectors, certain jobs will be obsolete, but there are certain jobs will be developed further and will require a lot of people in those sectors. So in my view, I think challenges are always there and the job field is competitive, but then we would actually have to look outside the box, and we would have to develop ourselves for the new world. And as far as I think livelihood is concerned, it's not only the job itself, it's like how do we do things. Like working from home was something, I think many of you probably have followed this. One of the reports that came out that Zoom is an online meeting portal. It was there. It is it's nothing new. It was there previously. Last 1 year, they actually their revenue was about $10 million the last 1 year. But during the last quarter, during this corona pandemic, their revenue shoot up to 150 million just in 3 months time. So it's about how people find different ways to make money, how people find different, so that means there are certain areas of work will be highly demanding in the future, but then of course some traditional jobs may not be required in the near future. অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আচ্ছা, অনেকে জানতে চেয়েছিল আজকেও যে উদ্যোক্তা হওয়ার জন্য কি কি দরকার। আমরা আপাতত ডিবেটে যাচ্ছি না এই মুহূর্তে, শেষের দিকে যাব যে কোনটা আসলে গুরুত্বপূর্ণ, যে ক্যাপিটাল বেশি গুরুত্বপূর্ণ না আইডিয়াস, এই প্রশ্নটা আপাতত করছি না। এই মুহূর্তে এমনিতে জানতে চাচ্ছি, সবাই তো আর চাকরি পাবে না বা সবাই চাকরি করতেও চায় না, অনেকে উদ্যোক্তা হতে চায়। আসলে উদ্যোক্তা হওয়ার জন্য কি কি দরকার, কি করণীয়, বা এই সময় আসলে উদ্যোক্তা হওয়া কি এতই সহজ না অনেক কঠিন? আমার কাছে মনে হয় একটা রিসেন্ট একটা স্টোরি, ডিউরিং দিস করোনা প্যান্ডেমিক হোয়াট হ্যাপেন্ড ইজ আমাদের আসলে বাইরে টাইম স্পেন্ড করার সময়টা কমে গিয়েছে। সো আমরা অনেক বেশি সময় আসলে ওয়েবসাইটে এবং অনলাইন মিডিয়াগুলিতে, সোশ্যাল মিডিয়াগুলিতে অনেক সময় স্পেন্ড করি। But during this, spending time, we learn lot of things. একটা এরকম research, or I would say for me it's a new thing that I can share with you. It's about how the bicycle was invented. It was
বিগিনিং অফ 18th সেঞ্চুরি, যখন বেসিক্যালি কোনো একটা প্ল্যাগের কারণে প্রচুর মানুষের মধ্যে দুর্ভিক্ষ তৈরি হয় এবং মানুষ তার খাদ্যের যোগান দিতে গিয়ে ঘোড়ার মাংস পর্যন্ত, ঘোড়াকে জবাই করে ঘোড়ার মাংস পর্যন্ত খেয়ে ফেলে। সো সো হর্স বিইং এ মিনস অফ ট্রান্সপোর্ট, ওইটা আসলে আর ভায়াবল হয় না। তখন মানুষ চিন্তা করে যে আমরা কি করে তাহলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। সো সেইভাবে এটা বাইসাইকেলের উদ্ভাবনটা হয়। তো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি কোয়াইট আই ওপেনিং ইন দ্য সেন্স যে আমরা নিজেদেরকে করোনা প্যান্ডেমিক হোক আর এই ধরনের ডিফিকাল্ট সিচুয়েশনে নিজেদেরকে যতটাই হ্যান্ডিক্যাপ মনে করি না কেন, এই ধরনের সিচুয়েশন আসলে ইনভেনশনকে কি বলা যায়, ইনভেনশনকে এনকারেজ করে, এমুলেট করে। সো এখন মানে আমরা যদি বলি যে এন্টারপ্রেনিয়রশিপের কথা, এন্টারপ্রেনিয়রশিপ ইজ সামথিং, আমি বাংলাদেশকে যদি ফলো করি গত 2-3 বছর বা আর একটু বেশি 5 বছর সময়কে যদি আমি নেই, বাংলাদেশে প্রচুর উদ্যোক্তা তৈরির ফেসবুকে গ্রুপ দেখা যায় এবং নানা রকম ইনিশিয়েটিভ দেখা যায়। কেউ ফ্রিল্যান্সিং শিখাচ্ছে লোকজনকে, কেউ উদ্যোক্তাদের জন্য মেন্টরশিপ সাপোর্ট করছে। আমি এরকম একটা বেশ কয়েকটা গ্রুপের সাথে ফেসবুকে নিয়মিতই মানে যোগাযোগ আছে বলে বলছি। তো আমার কাছে আসলে ব্যাপারটা একটু ডিফারেন্ট। উদ্যোক্তা ইজ নট সামথিং দ্যাট ইউ ক্যান ডেভেলপ, উদ্যোক্তা ইজ নট সামথিং ইউ ক্যান ট্রেন। যদিও এন্টারপ্রেনিয়রশিপ ইজ a subject is being taught in the business education, MBA programs আছে এটার জন্য, বাট উদ্যোক্তা তৈরির যে জায়গাটা, it has to come from within. In my view, it has to come from within. তো উদ্যোক্তা হইতে হইলে কি করতে হবে? It's about having a curious mind and finding the opportunity that that is needed for the community. তো একটা কথা আমার মনে পড়ছে এই জায়গায়, যে আমরা অনেক সময় অনেক কিছুকে ইরিলেভেন্ট মনে করি অথবা আমাদের ওই কিউরিয়াস মাইন্ডটা থাকে না। তো আমার একটা কোট মনে আছে, ইট সেজ এভরিথিং ইজ রিলেটেড টু এভরিথিং এলস। তো এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে কানেক্টেড। এখন আপনি এটার কানেকশনটা খুঁজে পাচ্ছি কিনা এবং সেটাকে ক্যাপিটালাইজ করতে পারছি কিনা, সেখানে হচ্ছে আসলে মূল কোয়েশ্চেনটা। তো আমি যদি উদ্যোক্তা হইতে চাই বা কেউ উদ্যোক্তা হইতে চায়, বা ডেফিনেটলি অ্যাজ এ প্রফেশন বলি, আমি উদ্যোক্তা হওয়াটা একটা মহৎ একটা বিষয়, লাইক ক্রিয়েটিং জব ফর দ্য কমিউনিটি অর ফাইন্ডিং সলিউশনস টু এ প্রবলেম, মিটিং সার্টেন রিকোয়ারমেন্টস টু দ্য কমিউনিটি, যেটাকে বিজনেস মডেলে রূপান্তর করে এই মানে একজন উদ্যোক্তা সেটাকে তার নিজের জন্য একটা ইনকাম জেনারেটিং একটা ইয়েতে পরিণত করে, একটা বিজনেসে পরিণত করে। তো ওই জায়গাটায় উদ্যোক্তা হওয়ার জন্য কি করতে হবে, তার চেয়ে আমার কাছে মনে হয় অফকোর্স ফার্স্ট অফ অল ইজ দ্য মাইন্ডসেট, আপব্রিঙ্গিং একটা ব্যাপার আছে, একজন মানুষ কিভাবে ভাবতে বা চলতে অভ্যস্ত। একজন মানুষকে আসলে উদ্যোগী হইতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আমরা অনেকে জানি যে উদ্যোগী হওয়াটা আসলে এটা একটা অ্যাটিটিউড যেটা আসলে সবার মধ্যে থাকে না। এখন উদ্যোগী হওয়ার জন্য যেই ধরনের ড্রাইভ দরকার, এই ড্রাইভটা ফ্যামিলি থেকেও আসতে পারে, এডুকেশন ইনস্টিটিউট থেকেও আসতে পারে, আবার সোশ্যাল পার্সপেক্টিভ থেকে আসতে পারে যে আমি কি করে উদ্যোগী হব। আমরা অনেক সময় বলি যে সোশ্যাল সিচুয়েশনে বা ফিনান্সিয়াল সোশিও ইকোনমিক কনটেক্সটে যেটা হয়, দেয়ালে যখন পিঠ থেকে যায় মানুষ তখন উদ্যোগী হয়। যখন একটা মানুষের যখন চাকরি চলে যায় তখন দেখা যায় যে সে বিজনেস করতে উদ্যোগী হয়ে ওঠে। তো উদ্যোক্তা হওয়ার জন্য সবার আগে উদ্যোগী হইতে হবে, এটা হচ্ছে আসল কথা। তো আমি কি বিষয়ে উদ্যোগী হব, সেই বিষয়টা হইতে পারে আমার প্যাশনের উপরে, আমি কি করতে পছন্দ করি, কি করতে ভালোবাসি, বা আমি আজকের দিনে এই সমাজের কাছে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, ঢাকা শহরে অফকোর্স আনলাইক এনি আদার সিটি, ঢাকার প্রবলেমগুলি একটু ইন্টেন্সিফাইড, আই উড সে। লেটস সে পাবলিক ট্রান্সপোর্ট
শহরে পাবলিশ করে উবার বা পাঠার মতো রাইড গুলি যে এত জনপ্রিয় হবে, নো ওয়ান্ডার। সো ইটস অ্যাবাউট লুকিং এট দ্য নিড অফ দ্য পিপল অ্যান্ড ফাইন্ডিং এ সলিউশন। তো সেই সলিউশনটা আমি যেটা বের করে নিয়ে আসবো সেটাকে টেকনোলজিক্যালি অ্যান্ড যারা এটার সাথে ভ্যালু চেনে ইনভলভ থাকবে তাদের জন্য এটাকে ভায়াবল আমি কি করে করতে পারি, এই মডেলিংটা জানতে হবে। আসলে এই মডেলিংটাই হচ্ছে আসলে উদ্যোক্তার আমার কাছে মনে হয় প্রাইম বা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বৈশিষ্ট্য, যে ওইটা তার লাগবেই। ওই জিনিসটা থেকে সে উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে যেতে পারে। আমি জানি না প্রশ্নটার পুরোপুরি উত্তর হলো কিনা। ইটস অলরাইট, অনেক ভালোভাবে এক্সপ্লেইন করা হয়েছে। একজন ইউজার বলছে এন্টারপ্রেনিয়রশিপ ইজ অ্যান ইনিশিয়েটিভ স্টেম ফ্রম হিজ অর হার ওন সেলফ। ডু ইউ এগ্রি উইথ দিস? Yes, I surely agree with this. When we say entrepreneurship আসলে নিজের ভিতর থেকে একটা ড্রাইভ আসতে হবে। তো আমরা অনেকে যারা আমরা নিজেদের বন্ধু বান্ধব কিংবা আমাদের সমাজ থেকেও আমরা অনেককে দেখি যারা উদ্যোগী, তারা নানা রকম উদ্যোগ নিয়ে সারাক্ষণ একটার পর একটা ইনিশিয়েটিভ নিতে থাকে, বা একটা প্রোঅ্যাক্টিভলি সে সমাজের একটা প্রবলেমকে অ্যাড্রেস করে, কিংবা এটা হিউম্যানিটেরিয়ান হোক কিংবা এটা এডুকেশনাল হোক, বা মানে ওইটা নিয়ে সে সামনে এগিয়ে আসে। তো এটা আসলে কাউকে মানে পিছন থেকে পুশ করে এটা সম্ভব না যে আমি তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম, নাও ইউ বিকাম অ্যান এন্টারপ্রেনিয়র। এইটা আসলে তো হয় না। ইয়েস, অনেকে কিছু একটা করার আগে মূলধন নিয়ে চিন্তা ভাবনা করে, যেমন কত টাকা লাগতে পারে। এখন অনেকে বলছে যে কিছু করার আগে মূলধন নিয়ে চিন্তা করে, তার আসলে এন্টারপ্রেনিয়র হওয়ার কোনো দরকারই নেই, কারণ তার তো আগেই অর্থের চিন্তা। এটা কিভাবে এক্সপ্লেন করবে যে চিন্তা করে কিছু করার আগে চিন্তা করে আমার অনেক টাকা লাগবে? আই থিংক আমাদের যেটা হয় যে সোশ্যাল কন্টেক্সট একটা ব্যাপার, যেভাবে আমরা বেড়ে উঠছি বা আমরা যেভাবে আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে গড়ে তুলছি, সেটা থেকে আমাদের অ্যাটিটিউড এবং আমাদের বিলিফ সিস্টেমটা ডেভেলপ করে। তো আমার বিলিফ সিস্টেমে আমি কি বিলিভ করি সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা আমার কাছে মনে হয় যে প্রথমে হচ্ছে যে আমি পড়ালেখা করব চাকরি করার জন্য, এই ধরনের একটা মাইন্ডসেট থাকে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে অ্যাজ ইফ লাইক লেখাপড়া যে করে না সে গাড়ি চড়তে পারে না। হ্যাঁ, এরকম টাইপের কিছু জিনিস আমরা 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 কিন্তু ছোট বয়স থেকে মাথার মধ্যে ঢুকিয়ে দেই। আর কি হয়, বড় হয়ে অনেক বড় অফিসার হইতে হবে এই কথা বলি, কিন্তু বড় হয়ে যে আসলে একটা নিজের একটা সাম্রাজ্য দাঁড়াবে, নিজের একটা এন্টারপ্রাইজ হবে, বা লেটস সে একটা স্টুডেন্ট বা একটা ইয়াং স্টুডেন্ট যে ক্রিয়েটিভলি কিছু করতে পারে, সে ক্রিয়েটিভলি একটা এন্টারপ্রাইজিং হোক কিংবা এটা সোশ্যাল হিউম্যানিটেরিয়ান প্রজেক্ট হোক, এরকম কিছু যে নিজে করতে পারে, এই জিনিসটা আমরা আসলে ট্রাই করার জন্য আমাদের সোশ্যাল সিস্টেম যথেষ্ট সুযোগ দেয় না বলে আমি মনে করি। বাট সেটা সুযোগ আছে, এবং থ্যাংক ইউ ভেরি মাচ মাই ফ্রেন্ড ডক্টর তানভীর, এই ধরনের ইনিশিয়েটিভ গুলি যেগুলি এই যে গ্রিন সোসাইটি বা যেগুলি নিচ্ছে, দিজ আর সামথিং এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে বা ওই ধরনের মাইন্ডসেট ডেভেলপ করতে হেল্প করবে। আমি আরেকটু ইলাবোরেট করব। এখন ইদানিং দেখা যায় ইউটিউবে এবং ফেসবুকে কিছু লোকজন আছে যে এরকম এন্টারপ্রেনারশিপের উপরে কিছু গ্রুপ আছে বা ভিডিও আছে। তো আপনি এই ব্যবসাটা কিভাবে করবেন, কাপড়ের ব্যবসাটা কিভাবে করবেন, টি শার্টের ব্যবসাটা কিভাবে করবেন। তো ওখানে কিছু কমেন্ট ফলো করলে এরকম দেখা যায় যে ভাইয়া আমার খুব আগ্রহ, জুতার ব্যবসা করব, লেদারের ব্যবসা করব, কিভাবে করতে হবে যদি একটু বলতেন। আচ্ছা, আরেকজনে বলবে যে ভাইয়া আমি চিটাগং এ একটা ই কমার্স করতে চাচ্ছি, কিভাবে করতে হবে এটা যদি বলতেন। তো আমার আমার ওইটা দেখে আমার যেটা মনে হয়, if someone has to tell you how to do these things, then sorry, this is not for you. So you should be able to figure out how to do these things. So an entrepreneur is somebody entrepreneur is somebody যাকে আসলে অন্য কেউ বলে দেয় না যে কি করতে হবে কিভাবে করতে হবে। He will have to explore it, he will have to search for the right solution, right product, he will have to understand, go to the market, understand the consumer's requirement and develop something that meet the consumer's demand. তো এখন ব্যবসা করতে গেলে আমি যদি এরকম একটা উদ্যোগ বা আইডিয়া নিয়ে আসি, আমরা যখন বিজনেস ভেঞ্চার বা এরকম একটা এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে কথা বলি,
তো অনেকে বলে যে টাকা লাগবে, তো টাকার কথাটা আসলে ইটস ইম্পর্ট্যান্ট, টাকা লাগবে, প্রবাবলি টাকা ছাড়া কিছুই হয় না, দ্যাটস অলসো ট্রু। কিন্তু লেটসে টাকা লাগবে আসলে কোথায়? আমি বলি লেটসে এখন কুরবানির ঈদ, এখন গরু ডিমান্ড আছে, এখন আমি চিন্তা করলাম আমি গরুর ব্যবসা করব। এখন আমি যদি লেটসে উত্তরবঙ্গে গরু সস্তায় পাওয়া যায় বা ইন্ডিয়ার বর্ডার যেসব এলাকা দিয়ে সেখানে গরু সস্তায় পাওয়া যায়, সেখান থেকে আমি 2 ট্রাক 5 ট্রাক গরু এনে বিবির হাটে বিক্রি করব, তাহলে কিন্তু আমার লাখ লাখ টাকা লাগবে। এই উদ্যোগ কিন্তু টাকা ছাড়া হবে না। তো আমি কোন উদ্যোগের কথা বলছি সেটা কিন্তু একটা ব্যাপার আছে। তো আমরা ট্রেডিশনালি যেই বিজনেসগুলি আছে, একটা উদ্যোগের পিছনে আই থিঙ্ক ইউ গাইজ আর টিচিং বিজনেস মডেল ক্যানভাস ইন দ্য ক্লাসরুম। ইফ ইউ লুক এট এ বিজনেস মডেল ক্যানভাস এন্ড পিপল নিড টু আন্ডারস্ট্যান্ড একটা এন্টারপ্রাইজের আসলে কি কি জিনিস থাকতে হবে। সো টাকা লাগবে কথাটাকে আমি অস্বীকার করছি না, কিন্তু এটার সাথে একটা ফ্যাক্টর জড়িত আছে। ইন ইউর বিজনেস ইফ ইউ ডো নট হ্যাভ এনি ইউএসপি, আই মিন ইউনিক সেলিং প্রপোজিশন, আমি যদি রাজশাহী থেকে 2 ট্রাক গরু এনে বিবির বাজারে বিক্রি করি, বিবির হাটে বিক্রি করি, where is my unique selling proposition? Probably nothing. And that's why I need to invest crores of টাকা, কয়েক কোটি টাকা ইনভেস্ট করতে হবে। সো ইফ আই ডু নট হ্যাভ এনি ইউএসপি, টাকাই হচ্ছে আমার কাছে সম্বল। আমি যদি স্ট্রেংথ উইকনেস দেখি, টাকাটাই হচ্ছে আমার সম্বল। But if you look for an USP, what USP you are going to provide to the market, you do not need money. Let's say you talk about Uber. Uber এর মালিকের কি কোনো গাড়ি আছে? নেই। You talk about Airbnb. Airbnb, you know, probably is a e-commerce, online based accommodation system, hotel system, hotel business. Airbnb এর মালিকের একটা রুমও নেই, অথচ সারা পৃথিবীব্যাপী তার অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। সো ইটস অল অ্যাবাউট আপনি কি ইউনিক সার্ভিস, ইউনিক প্রপোজিশন আপনি কাস্টমারের কাছে তুলে ধরছেন, এবং সেই জিনিসটা খুঁজে বের করে সেইটাকে বিজনেস ভায়াবল করাটা, সেটাকে বিজনেস মডেলে রূপ দেওয়াটা, সেটাকে মার্কেটে মানে বিজনেস মডেলে নিয়ে মার্কেটে নিয়ে আসতে পারলে you do not need money, because the business model is so attractive that there are a lot of investors. You know about the venture capitalists, you also call them angel investors. They are there, they are looking for bright ideas, they are looking for bright people who can come up with these kind of business models. একটা কনফিউশন দেখা যাচ্ছে। আচ্ছা, আইডিয়াস ভালো হলেই কি ইনভেস্টর পাওয়া যায়? হ্যাঁ, এই কথাটাই আমি বলছিলাম যে একটা আইডিয়া ভালো হলে, এখন একটা আইডিয়াকে আমি কি করে ভালো বলবো? প্রথম কথা হচ্ছে অনেক আমাদের এখানে পার্টিকুলারলি অনেকে আইডিয়া এবং ভেঞ্চার ক্যাপিটাল এইসব কথা যখন বলি, সবাই শুধু আইটি রিলেটেড কিছু চিন্তা করে। মানে আইটির বাইরেও কিন্তু আসলে ভেঞ্চার হইতে পারে, আইটির বাইরেও ইনভেস্টমেন্ট হইতে পারে, সেটা ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট এখন আমি যদি একজন এন্টারপ্রেনিয়র, তার আইডিয়াটা এরকম হবে যে সে ডিপ ইন হিজ হার্ট হি বিলিভস যে এইটাকে বিজনেসে পরিণত করা সম্ভব, আইডিয়াটাকে বিজনেস ভায়াবল করা সম্ভব। তো একটা এন্টারপ্রেনিয়র, এটা আমি রিসেন্টলি কোনো একটা ভিডিওতে দেখছিলাম, ভেঞ্চার ক্যাপিটালিস্টরা কিসের উপর বেস করে ইনভেস্ট করে, এটা নিয়ে প্রচুর রিসার্চ আছে ইন্টারন্যাশনালি, পার্টিকুলারলি ক্যালিফোর্নিয়া বেসড, সান ফ্রান্সিসকো বেসড যেই ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছেন, তাদের মধ্যে একটা রিসার্চে রিসেন্টলি এরকম একটা আলোচনা এসেছিল যে তারা আসলে কিসের উপর বেস করে ডিসাইড করে যে কোন আইডিয়াতে ইনভেস্ট করবে, কোন আইডিয়াতে ইনভেস্ট করবে না। এখানে দুইটা মত এসছে। একটা মত হচ্ছে এরকম যে ইটস অ্যাবাউট দ্য বিজনেস মডেল, তারা অ্যাসেস করার চেষ্টা করে যে বিজনেস মডেলটা ভায়াবল হবে কি হবে না। একজন যে আইডিয়াটা নিয়ে এসছে, হি অর শি মে বি প্যাশনেট অ্যাবাউট ইট, বাট ফ্রম এন ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ থেকে তারা দেখে যে এই বিজনেসটাকে এক্সিকিউট করতে গেলে কত বছর পরে, 2 বছর 3 বছর 5 বছর পরে কখন এসে এটা ব্রেক ইভেনে হবে বা কখন এসে এটার ভ্যালু এনহান্সমেন্ট হবে। এটা একটা থট। আরেকটা থট হচ্ছে দে লুক এট দ্য এন্টারপ্রেনিয়র হিমসেলফ, যে এই আইডিয়াটা নিয়ে এসছে তার দিকে তাকায়, সে কতটা ক্যাপেবল টু ড্রাইভ দিস আইডিয়া ইনটু বিজনেস।
আমার কাছে শুধু আইডিয়া আছে, বাট আই প্রবাবলি ডু নট নো হাউ টু মেক দিস অ্যাজ এ বিজনেস। সো ওই জায়গাটাকে একটা বড় গ্রুপ বলছে যে উই লুক এট দ্য পারসন, whether this person is passionate enough, whether this person is capable enough to drive this idea into business model. Yes, আমরা আসলে রাতে যা স্বপ্নে দেখি সেটাকে আইডিয়া মনে করি, আমার বাবা যা করেছেন দেখেছি তাকেও আইডিয়া মনে করি, আমার চাচা আমার বন্ধুরা যা করেছে আমরা মনে করি সেটাও আইডিয়া। গবেষণা বলছে 3000 আইডিয়া যদি কারো মস্তিষ্কে থাকে তাহলে সফল আইডিয়া হওয়ার সম্ভাবনা মাত্র একটা। ইন্টারেস্টিং, ইয়েস। তো এখন এখানেও তো একটা গলদ আছে, আমরা আসলে সবকিছুকে আইডিয়া মনে করছি, আসলে কি সবকিছু আইডিয়া? বিবিএমবিএ করলেই কি মাথায় আইডিয়া চলে আসছে? নট নেসেসারিলি। একজন প্রশ্ন করেছে যে মূলধন খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বিবিএমবিএ করার কারণে আমাদের মাথায় সারাদিন শুধু আইডিয়াই আছে, কিন্তু আইডিয়াগুলোকে বাস্তবে দিতে পারছি না কারণ মূলধন নাই। হ্যাঁ, ওই যে বললাম আমাদের বিলিফ সিস্টেম এবং আমাদের যে থট প্রসেস সেটা এটার দ্বারা কিছুটা ইম্প্যাক্টেড, এবং প্রবাবলি সমাজ আমাদের বেশিরভাগেরই বাংলাদেশের মতো আর্থসামাজিক কনটেক্সটে বেশিরভাগ ফ্যামিলি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, এবং এই ফ্যামিলিগুলির একটা প্রবাবলি তুমি শুনে থাকবে তানভীর, রিচ ড্যাড পুয়ার ড্যাডের একটা ইয়ে আছে, গাই কাওয়াসাকির একটা বই আছে, এটার উপরে কিছু ভিডিও আছে ইউটিউবে। তো আমি বইটা পুরোটা পড়া হয়নি, কিছু চুম্বক অংশ পড়েছি, এবং সেটা থেকে একটা কোর কনসেপ্টটা হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশন। তো একটা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের যেই জিনিসটা হয়, ওভারঅল সামাজিকভাবে আমাদের ফিনান্সিয়াল এডুকেশনটা হয় না, কারণ আসলে সমাজ আমাদেরকে কিছু জিনিস শিখায়, ভদ্র হইতে হবে শিখায়, মানে সত্য কথা বলতে হবে এটা শিখায়, কিন্তু হাউ টু ম্যানেজ মাই ফান্ড এটা কিন্তু কোথাও শিখায় না। আমাকে ম্যাথ শিখাচ্ছে, ইংলিশ গ্রামার শিখাচ্ছে, আমাকে ভূগোল শিখাচ্ছে, কিন্তু হাউ টু ম্যানেজ মাই ফান্ড এটা কোথাও শেখায় না। সো মানে এটা একটা বড় একটা জিনিস যেটা ওই গাই কাওয়াসাকি এটা তুলে ধরেছেন, যে একজন ধনী রিচ ড্যাড যার আছে, মানে একটা ধনীর দুলাল যেভাবে চিন্তা করে, আর একজন মধ্যবিত্ত বা একজন গরিবের সন্তান কিন্তু সেইভাবে চিন্তা করতে পারে না। তো এই চিন্তাটার মধ্যে যে নিম্ন মধ্যবিত্ত বা গরিবের সন্তান, তার মধ্যে এক ধরনের সেন্স অফ সিকিউরিটি ইম্পর্টেন্ট হয়ে যায়। সিকিউরিটিটা কি জিনিস? পড়ালেখা করতে হবে, একটা চাকরি করতে হবে। তো এই সেন্স অফ সিকিউরিটিটা হয়, এটা একটা ডিফেন্সিভ টাইপের জিনিস। সেন্স অফ সিকিউরিটিটা ইটস লাইক ফুটবল খেলায় যদি আমি ডিফেন্সিভ থাকি, আমি গোল হয়তো বাঁচাইতে পারবো, কিন্তু আমি গোল দিতে পারবো না। তো এন্টারপ্রেনিয়রশিপটা হচ্ছে গোল দেওয়ার খেলা। গোল দিতে হলে কিন্তু গোলবার ছাইরা সামনে আগে যেতে হবে, প্রয়োজনে গোলকিপারকে বাদ রেখে বাকি 10 জন অ্যাটাকিং এ চলে যেতে হবে। তার মানে what I'm trying to say is you devote all your resources, you actually make an all out effort to win the game. এই গেম কিন্তু উইন করা যাবে না শুধু চাকরি করে। চাকরি কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে বন্দি। আমরা যারা চাকরি করেছি বা চাকরি এখনো করছি, আমরা জানি ব্যাপারটা, যে একজন চাকরিজীবীর বছরে বেতন বাড়তে পারে 5-10 হাজার টাকা, কিন্তু একজন এন্টারপ্রেনিয়র, if you look at an entrepreneur, even not only if you even have to measure this in terms of money, you can multiply this in many folds. যেইগুলির আসলে আমাদের সমাজে আমরা যত প্রতিষ্ঠিত এন্টারপ্রেনিয়র আছে দেশে এবং দেশের বাইরে, তাদেরকে দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি ব্যাপারটা। তো এখন এই যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সমাজ ব্যবস্থায় আমাদের যেই বেড়ে ওঠা এবং আমাদের এই ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস না থাকাটা, সবকিছু মিলে আমাদেরকে আসলে এই বিলিফ সিস্টেমে বাধ্য করে আসলে। বাট সেই জায়গাটায় আমার মনে হয় সময় এসছে আমাদের তরুণ প্রজন্ম, যাদের কাছে এখন আসলে সারা পৃথিবী ওপেন, যাদের কাছে ইউটিউব, ফেসবুক বা টুইটারের মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে এই জ্ঞান বিজ্ঞানের যে অ্যাডভান্সমেন্ট, এইটাকে জানা এবং এটাকে আয়ত্ত করা এবং সেখান থেকে শিক্ষা নেওয়াটা তাদের জন্য অনেক সহজ, এবং এই বিলিফ সিস্টেমকে বদলে দিতে হবে। এবং আমাদের সামনে অনেক উদাহরণ আছে। আমি যদি আইমান সাদিকের কথা বলি, লেটস সে আমাদের এখানে যে সেবা XYZ এর, হি হ্যাপেন্স টু বি মাই এক্স কলিগ ইন এরিকসন, আদনান।
So Okay. Adnan Imtiaz Halim, Sheba XYZ are one of the, they are two of them, and one is CEO হচ্ছে Adnan Imtiaz Halim. Let's say Sheba XYZ কি প্রোভাইড করছে আমি জানি না, আমরা কতজন মানুষ এটার ব্যাপারে জানি। তো এই ধরনের উদ্যোগগুলি কোত্থেকে চলে আসছে, মানে পিপল উড হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আমরা রিসেন্টলি, আমি জানি না বন্ধু তুমি দেখেছো কিনা, এই যে মোশাররফ করিমের একটা ভিডিও আছে যেখানে স্টুডেন্টকে একটা রচনা লিখায়, একটা কনটেক্সটটা হচ্ছে এরকম যে মোশাররফ করিম হচ্ছে একটা বাচ্চার বাবা, সে একটা স্কুলের প্রিন্সিপাল তাকে ডেকে নিয়ে গেছে ফর দ্য ফ্যাক্ট যে তার ছেলে ভালো করে নাই পরীক্ষায়। কেন ভালো করে নাই দেখা গেল রচনায় তাকে 0 দেওয়া হয়েছে, বা এরকম কতগুলি ব্যাপারে তাকে খুব পুয়ার মার্ক দেওয়া হয়েছে। তো তখন মোশাররফ করিম চ্যালেঞ্জ করে তার ছেলের হয়ে যে কেন আপনারা যেটা বলেছেন সেটাই মুখস্থ করে এসে তাকে লিখতে হবে, কেন আপনারা তাকে সেটাতে বাধ্য করছেন। তো এই যে ক্রিয়েটিভিটির জায়গাটা, কামিং আউট অফ দ্য বক্স, আমাকে ওই বইয়ের প্রশ্নের মধ্যেই কেন লিমিট করে থাকতে হবে। যেমন এই যে এখন আমাদের এসএসসি লেভেলে সৃজনশীল প্রশ্ন আসছে, ওইটার জন্য আবার কোচিং সেন্টার আছে, ওইটার জন্য আবার একটা গাইড বই আছে, মানে সৃজনশীল প্রশ্নের গাইড বই, মানে ক্যান ইউ থিঙ্ক অফ দিস আইডিয়া। মানে তো এই জায়গাগুলির কারণে আসলে আমাদের ওই থট প্রসেসে এটা ইম্প্যাক্ট করে আর কি। আচ্ছা বন্ধু, আমরা তো দেখছি যে কোডাকের মতো কোম্পানি যারা নাম্বার 1 ছিল ফিল্মে, ফুজি ফিল্মের সাথে কম্পিট করছিল, তারা এই নাম্বার 1 কোডাক কোম্পানির তো টাকা পয়সার অভাব ছিল না, টেকনোলজির অভাব ছিল না, এত টাকা পয়সা থাকার পরও তারা হারিয়ে গেল, জিরো হয়ে গেল, তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। নোকিয়া তো টাকা পয়সার অভাব ছিল না, তারপরেও দেখা গেল তারা কম্পিটিশন থেকে আউট হয়ে গেল, এখন আর তারা ফেরত আসতে পারছে না। এরকম তো আমরা হাজার হাজার কোটি টাকার প্রচুর কোম্পানি দেখছি যাদের এত হাজার হাজার কোটি টাকা থাকার পরও তারা কিন্তু বেঁচে নাই, তারা মরে গেছে কেন? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আই থিংক these are the things I think you people who teach in the business education, you need to actually help students to identify this. But anyways, আমরা যেহেতু এখানে আলোচনা করছি, আমি সব মানে এটা নিয়ে কথা বলবো। জিনিসটা যেটা হয়, you are the leader from Ericsson, so you are also leading a multinational company. আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বলতে চাই, লেটস সে এই নোকিয়া বা এই ধরনের কোম্পানিজ গুলির আমরা ইদানিং বিজনেসে কিছু বাজওয়ার্ড নিয়ে কথা বলছি। আমরা গোয়িং ব্যাক টু 20 ইয়ার্স, যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা প্রচুর কথা বলতাম গ্লোবালাইজেশন নিয়ে। আজকের দিনে কিছু জিনিস নিয়ে বেশি কথা হয়। একটা হচ্ছে অ্যাজাইলিটি অ্যান্ড রেজিলিয়েন্স। একটা বিজনেসকে, এটা একটা মানুষের হিউম্যান অ্যাটিটিউডের সাথেও সম্পর্কযুক্ত, বাট একটা বিজনেসকেও সেই জিনিসটা মেনটেন করতে হয়। লেটস সে একটা জাহাজ বা একটা লঞ্চ, তার যাত্রা পথে আমি যদি ঢাকা থেকে একটা লঞ্চ চাঁদপুরে যাবে ধরি, অথবা লেটস সে চিটং থেকে একটা লঞ্চ সন্দ্বীপে বা হাতিয়া যাবে ধরি, কিংবা লেটস সে চিটং থেকে একটা লঞ্চ মানে কি বলে এটাকে, কি দ্বীপ যেন এটা আমাদের বেড়াইতে যায় যে, সেন্ট মার্টিন দ্বীপ। তো এই যে এটা একটা যাত্রাপথ, ডেস্টিনেশনে যাওয়ার পথের একটা যাত্রাপথ। এই যাত্রাপথটা কিন্তু সবসময় স্মুথ থাকে না, রাইট? কোথাও গিয়ে তাকে গতি স্লথ করতে হয়, কোথাও গিয়ে তাকে এক্সপেডাইট করতে হয়, কোথাও হচ্ছে বাম্পি রোড থাকে, কোথাও অনেক ঝড়ো ওয়েদার থাকবে, কোথাও বড় বড় ঢেউ থাকবে। এই যে ডিফারেন্ট সিচুয়েশন, এই ডিফারেন্ট সিচুয়েশনের সাথে একটা অ্যাডাপ্টেবিলিটি অর্গানাইজেশনকে গ্রো করতে হয়। নাও এখন লেটস সে এই অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড অ্যাজাইলিটি, যেটা এখনকার সময়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই কারণেই যে আমরা কিন্তু এখন আসলে আগের মতো নেই। আমরা যদি গত 200 বছরের পৃথিবীর ইতিহাস দেখি, যেই ইনভেনশন গুলি যেই ছিল, ইনভেনশন গুলি কিন্তু হচ্ছে মানে খুব গত 20 বছরে একটা ডেটা স্ট্যাটিস্টিক্স আছে এরকম যে গত 5 বছরে যেই ডেটা আমাদের ডেভেলপ হয়েছে থ্রু দ্য ইন্টারনেট, তার আগের 100 বছরে এতটুকু হয় নাই। তো এখন এই যে পৃথিবী যে দ্রুত চেঞ্জ হচ্ছে, দ্রুত চেঞ্জ হওয়ার কারণে কি হচ্ছে, আগের দিনে
মাল কিনে গোডাউনে ফেলে রাখলে হয়তো আমি সময় সুযোগে বিক্রি করব 3 মাস পরে 6 মাস পরে। আজকের দিনে এগুলি অচল। আজকের দিনে আপনাকে প্রতিনিয়তই মানে মার্কেট অবজার্ভ করতে হচ্ছে এবং সেই অনুযায়ী রেসপন্স করতে হচ্ছে। তো এই যে চেঞ্জ, এই চেঞ্জের সাথে কোন একটা অর্গানাইজেশন কতটা রেসপন্স করতে পারবে, দ্যাট ইজ কল্ড অ্যাজাইলিটি। এখন এই অ্যাজাইলিটিটা ডিপেন্ড করবে ওই কোম্পানির পিপলের উপরে, ওই কোম্পানির ইনোভেশন এবিলিটির উপরে, ওই কোম্পানি কতটা আর&ডি করে সেটার উপরে। কোন একটা কোম্পানি যত বড় হয়, বড় হওয়ার সাথে সাথে যেমন আমাদের আমি যখন এরিকসন আমি সুইডেনে গিয়ে দেখেছি, যার সাথে কথা বলি সে বলে আমি 40 বছর ধরে এরিকসনে চাকরি করি। একটা ফ্যাক্টরিতে গেলাম, ফ্যাক্টরিতে একজন ওয়ার্কারের সাথে পরিচয় হলো, সে বলে যে আমি 36 বছর ধরে এরিকসনে চাকরি করি। আমার কলিগ যার সাথে পাশের টেবিলে বসে আছি সে বলে আমি তো 20 বছরের উপরে হয়ে গেল এরিকসনে। এখন কি হয়, ওভার দ্য পিরিয়ড অফ টাইম এরকম বড় একটা কোম্পানি, নোকিয়া মোর দেন 150 ইয়ার্স কোম্পানি, এরিকসন অ্যাবাউট 150 ইয়ার্স কোম্পানি, এরকম আরো আছে কোকা কোলা 200 বছরের কোম্পানি। কোম্পানি যে বড় হয়ে কোন কোম্পানির তার যেই ওভার দ্য পিরিয়ড অফ টাইম তার মধ্যে কিছু গাছ যেমন বড় হইলে বড় বড় শিকড় গজায়, মানুষ অর্গানাইজেশনের কতগুলি শিকড় গজায়। এই শিকড়গুলি গজাইলে যেটা হয় সেটা হচ্ছে সে শক্তভাবে একটা জায়গায় ধরে বসে থাকে, তাকে নড়ানো যায় না। তাকে নড়াইতে গেলে, যেমন এরিকসন বা নকিয়া হচ্ছে অলমোস্ট 100,000 পিপলের অর্গানাইজেশন, 1 লাখ লোক। তাহলে 1 লাখ লোককে যদি কোনো কিছু কমিউনিকেট করতে হয়, 1 লাখ লোককে যদি ডানে বা বায়ে সরতে বলা হয়, তাহলে ইউ থিঙ্ক অফ দ্যাট মানে চ্যালেঞ্জ দ্য অর্গানাইজেশন উড হ্যাভ টু টেক। এই যে অনেক বেশি জাইল হইতে হয়, বেশি কমিউনিকেশনের মধ্য দিয়ে যেতে হয়, অর্গানাইজেশনের তার টিমকে কিংবা তার পিপলকে অনেক বেশি ওই অ্যাজাইলিটিটা ডেভেলপ করতে হয়। আমাদের এখানে অনেক অর্গানাইজেশন, অফকোর্স গার্মেন্টস বলি বা গ্রুপ অফ কোম্পানিজ বলি, অনেক অর্গানাইজেশনের ট্রেনিং করানোর ট্রেডিশনই নেই। মানে কেন ট্রেনিং করাবো, এটা কি কুচির, এই ধরনের থট প্রসেস কাজ করে। তো বিদেশি কোম্পানিগুলিকে দেখা যাবে, ফরেন কোম্পানিগুলিকে দেখা যাবে প্রতিনিয়ত ট্রেনিং এর উপরে রেখেছে। যেমন বাংলাদেশ একটা কোম্পানি কিংবা লন্ডন কিছু ইনভেস্টররা কিন্তু ডে টু ডে বেসিসে এসে অর্গানাইজেশন ম্যানেজ করে না। তো অর্গানাইজেশনটা ম্যানেজ করে হচ্ছে সিস্টেম, কতগুলি প্রসেস। তো এই প্রসেস এবং সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে, পিপল ডেভেলপমেন্টের মাধ্যমে, পিপলের ট্রেনিং এর মাধ্যমে, পিপলের অর্গানাইজেশনাল ভ্যালুর মাধ্যমে, কতগুলি চেঞ্জ প্রসেসের মাধ্যমে অর্গানাইজেশনে এই অ্যাজাইলিটিটা এবং অ্যাডাপ্টেবিলিটিটা ডেভেলপ করা হয়, যাতে করে পরিবর্তিত পরিস্থিতিতে এটা অ্যাডাপ্ট করতে পারে। Nokia was quite big. Let's say if I take Nokia, তখন ফিচার ফোনে Nokia was number 1. Almost 70+% of the feature phone sold in the world was by Nokia. এখন এত বড় একটা মার্কেট, এত বড় একটা ইকোসিস্টেম নোকিয়ার কন্ট্রোলে আছে, but they were lacking in the innovation. Number one mistake they made is from the study I am saying. Number one mistake they said is, যখন অ্যান্ড্রয়েড ডেভেলপ হলো, যখন স্মার্টফোন চলে আসলো, you know that smartphone was actually first introduced by HTC, তখন তারা ফিচার ফোন থেকে স্মার্টফোনে শিফটিং এর যেই টাইমটা, they took too long time. Probably you can look at Google and try to see Nokia কখন প্রথম স্মার্টফোন নিয়ে আসছে, and compared to Ericsson, compared to HTC, compared to Apple. So in a fast moving মার্কেট, যেখানে আমাদের সবকিছু খুব দ্রুত মুভ করছে, আর একটা নোকিয়ার মতো কোম্পানি একটা প্রোডাক্ট যখন দেরি করে নিয়ে আসতেছে, ইউ লস দ্য মার্কেট অলরেডি। That was the first mistake. The second mistake they made is, when the whole smartphone market was captured by Android and iPhone, Apple, iOS was capturing about, I think, 13 to 14%, and almost about 65 to 70% was captured by Android. At that point in time, Nokia chosen Microsoft as the platform for smartphone. You see, by the time people
either go for iOS or go for Android. আচ্ছা, আমরা কি এই জায়গায় বলতে পারি না যে তাদের আসলে আইডিয়াতে গলত ছিল? তাদের তো ক্যাপিটাল ছিল, কিন্তু তাদের আইডিয়া গুলো আইডিয়াতে একটা গলত ছিল, বাট এখানে আবার আরেকটা I would also say idea plus decision making. You see, in business, you know that we talk about blue ocean strategy. Yes, we talk about blue ocean strategy. We also talk about red ocean strategy. Yes. এখন যেটা হচ্ছে যে আমি যদি রাজশাহী থেকে গরু কিনে নিয়ে এসে বিবিরহাটে বিক্রি করি, it's a red ocean. It's already there, too many competitors, and like I don't have anything to gain from. But Nokia at that time, actually, they tried to create the blue ocean, because Microsoft was not there in the game, and already Android has captured the major market share. They could actually take Android as a platform, but they thought actually যে তারা একটা ব্লু ওশেন ক্রিয়েট করবে, তারা রেড ওশেনে যাবে না, তারা একটা ব্লু ওশেন ক্রিয়েট করবে। তারা স্যামসাং এর সাথে, হুয়াওয়ে এর সাথে কিংবা এইচটিসির সাথে তারা কম্পিটিশনে যেতে চায় নাই, তারা চিন্তা করেছে তারা একটা ব্লু ওশেন ক্রিয়েট করবে। But then this blue ocean creation has certain feature. It has to timing wise এবং solution wise, and then Microsoft as a platform, Microsoft as a partner, Microsoft as an organization itself is struggling. I think technology world নিয়ে যারা খোঁজখবর রাখে তারা কিছুটা জানে যে মাইক্রোসফট কিন্তু অনেকগুলি জায়গায় গুগলের কাছে মাইর খাচ্ছে, অ্যাপলের কাছে মাইর খাচ্ছে, আইবিএম এর কাছে মাইর খাচ্ছে। সো মাইক্রোসফট ওয়াজ ইটসেলফ ইজ স্ট্রাগলিং। তো এই ডিসিশনটা ভুল ছিল। এখন বিজনেসে এটা অনেক সময় হয় যে কোনো একটা পার্টিকুলার ডিসিশন, it may turn out or it may not. So that was, it has become a business case for the business school to study why Nokia and companies like Kodak, Konica, and other people, they failed. Yes. লিডারশিপ কোচ যারা এখন টপ 100 এর মধ্যে আছে, তারা বলছে মানে আইডিয়াস হলে চলবে না, আসলে ইউর আইডিয়াস মাস্ট বি ক্রেজি। তারা বলছে আইডিয়া ক্রেজি হলে দ্যাট ইউ হ্যাভ এ চান্স টু সার্ভাইভ। সো আসলে এই ক্রেজি আইডিয়াস ব্যাপারটা কি? তারা বারবার বলছে যে এখন আইডিয়াস এর সময় না, এখন হচ্ছে ক্রেজি আইডিয়াস এর সময়। ইন্টারেস্টিং। ইয়েস, ব্যাপারটা আসলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি if your idea is just an idea, you are probably talking about a red ocean, you are probably talking about a crowded marketplace, যেখানে অনেক মানুষ তোমার আইডিয়াটাকে কপি করতে পারবে, ইজিলি কপি করতে পারবে, তোমাকে ইজিলি ফলো করতে পারবে, অথবা তুমি যেটা নিয়ে কথা বলছো এটা সামহার কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে এটা চলছে। সেই জন্য ক্রেজি আইডিয়া বলতে যে জিনিসটাকে মিন করা হচ্ছে সেটা হচ্ছে that idea has to be something that change the game. আমি একটা when I talk about this changing the game, আমি একটা সহজ উদাহরণ দিতে চাই। আমরা সবাই শুরু করেছি অলমোস্ট আমাদের জীবনের পড়ালেখার শুরুতেই খরগোশ এবং কচ্ছপের গল্প দিয়ে শুরু করেছি। তো আমরা জানি খরগোশের আলসেমির কারণে খরগোশ হেরে যায়, কচ্ছপ জিতে যায়। So probably the learning is you don't be lazy, right? Or you don't take rest until the game is over, and then with a steady pace, even the slow stuff like কচ্ছপ, একটা টর্টয়েজও জিতে যেতে পারে। কিন্তু ইস্যুটা হচ্ছে, লেটস সে যদি খরগোশ বলে যে চলো আবার দৌড়াই, দ্বিতীয়বার যদি খরগোশ অ্যালার্ট থাকে, তাহলে কি কচ্ছপের জেতার কোনো চান্স আছে? নাই। তাহলে এবার লেটস সে কচ্ছপ আবার চিন্তা করলো যে না, আমি আবার হেরে গেলাম, প্রথমবার তো আমি জিতছিলাম, আরেকবার চেষ্টা করি, আবার দিল, এবার দেখা গেলো আবারও খরগোশ জিতে যাচ্ছে। তো যতবার খেলা হবে ততবার খরগোশ জিতে যাবে, ফর শিওর জিতে যাবে। তাহলে কচ্ছপের জন্য অপশনটা কোথায়? এই গল্পটার আরেকটা টুইস্ট আছে। টুইস্ট হলো, এবার কচ্ছপ বলল চলো আমরা আরেকটা রেস করি, বাট নট ইন দিস পাথ, সাম আদার পাথ, অন্য আরেকটা রাস্তা খুঁজে বের করি, মানে চেঞ্জিং দ্য গেম। আমি অন্য আরেকটা রাস্তা খুঁজে বের করি। তো রাস্তা খুঁজে বের করতে গিয়ে সে এমন একটা রাস্তা খুঁজে বের করলো যেটা আসলে আগেরটার মতো সোজা রাস্তা না,
যেটার মাঝপথে খাল পড়বে, নদী পড়বে, তারপরে যে ডেস্টিনেশনে পৌঁছাইতে হবে। এবং সেই রাস্তায় দেখা গেল ওই খাল পর্যন্ত খরগোশ আগেই গিয়ে পৌঁছে থাকে, কিন্তু খাল তো পার হইতে পারে না খরগোশ। কচ্ছপ আস্তে আস্তে খাল পর্যন্ত যায়, গিয়ে সাঁতরে খাল পার হয়ে যায়, ডেস্টিনেশনে পৌঁছে যায়। এখন খরগোশ বুঝে ফেললো যে আরে এইরকম যদি পথের মধ্যে যদি নদী থাকে আর খাল থাকে, আমার পক্ষে জীবনেও জেতা সম্ভব না, নো ম্যাটার হাউ ফাস্ট আই এম, রাইট? এখন আমি আমি এইটুকুতে থামি, এটাকে আর আমি এক্সপান্ড করছি না। এটা বলার পিছনে এটাই হলো যে things have to be game changer. You would have to change the game. In the same game, with an idea, in the same market, probably you may survive, but it will not fly. If the idea is not attractive enough, if it is not disruptive enough, crazy enough, of course, you may not attract enough attention from the investor. If you can change the game, যেমন যে কোনো গেমে কি হয়, লেটস সে আমি যে উদাহরণটা দিলাম, আমি রাজশাহী থেকে গরু এনে বিবির হাটে বিক্রি করব, থিঙ্ক অ্যাবাউট ইট, এরকম একটা আইডিয়াতে আমার জেতার সম্ভাবনা কত? আমি যদি এখানে আপনাদের কাউকে জিজ্ঞেস করি যে আমার কাছে ইনভেস্ট করবেন কিনা, প্রবাবলি আপনারা সবাই মানা করবেন। কেন মানা করবেন? বিকজ এখানে বিবির হাটে যারা রেগুলার গরু বিক্রি করে, সারা বছর যারা গরু বেচা কেনা করে, তাদের চেয়ে জেতার সম্ভাবনা আমার কি করে বেশি হয় বলেন? কোনোভাবেই না। গেল এটা। আমি নামবো হয়তো 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা নিয়ে, ওখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে এরকম লোকজন অলরেডি আছে মার্কেটে। তো নর্মালি উইথ দ্য ট্রেডিশনাল মার্কেট, উইথ এ সিমিলার সাম কাইন্ড অফ আইডিয়া যদি আমি নিয়ে আসি, এই আইডিয়া দিয়ে জেতা আসলে ভেরি ভেরি ডিফিকাল্ট। জেতা তো দূরের কথা, আমি আসলে সার্ভাইভ করাটাই ডিফিকাল্ট। সো আই হ্যাভ টু চেঞ্জ দ্য গেম অ্যাকচুয়ালি। কিভাবে গেম চেঞ্জ করতে পারি? লাইক এখন যেটা হচ্ছে, যেমন ধরেন আপনারা জানেন ই কমার্সের মাধ্যমে মাংস বিক্রি করছে। ট্রেডিশনাল মার্কেটে আপনাকে যেতে হবে না, আপনাকে দোকানও ভাড়া দিতে হবে না, ওই ভাড়াটায় বরং আপনি আরো 10 টাকা 20 টাকা ডিসকাউন্ট দিতে পারবেন, যাতে করে লোকজন বাজারে না গিয়ে আপনার মাংস কিনবে। ট্রেডিশনাল মিডিয়ার বাইরে এসে এখন যেমন ধরেন আমি ই কমার্সে গরু বিক্রি করতেছি, তাহলে কি হচ্ছে? আমি বিবির হাটকে অ্যাভয়েড করতে পারতেছি, বিবির হাটের খাজনা আমার দেয়া লাগতেছে না, এবং আমার অত ইনভেস্টও করা লাগতেছে না। আপনি অনলাইনে থেকে আপনি গরুর ছবি দেখে ক্লিক করবেন, আপনি গরু পছন্দ হইলে তারপরে আপনি পেমেন্ট করবেন, আপনার থেকে টাকা নিয়ে আমি 24 ঘন্টা সময় নিব, তারপরে আমি গরু কিনবো, তারপরে আপনার বাসায় পৌঁছে দিব। So you will have to come up with a different idea. It has to be of course crazy, it has to be disruptive enough যাতে করে ট্রেডিশনাল মিডিয়াকে আপনি বিট করতে পারেন। আপনি যদি ট্রেডিশনাল মিডিয়ার মতো করে থাকেন, প্রবাবলি আমি মানে I can try, but I will never be able to beat Aki's group বা আবুল খায়ের গ্রুপ, because they are too big already. They have their কি বলা যায়, heritage of let's say 50 years of history. তাদের ওই ইকোসিস্টেম ডেভেলপ করে গেছে, যে ইকোসিস্টেম আমি ডেভেলপ করতে পারবো না এখন। সো আমাকে আসলে গেম চেঞ্জ করতে হবে। সো ইওর আইডিয়া হ্যাজ টু বি গেম চেঞ্জার। ইয়েস বন্ধু, একটা প্রশ্ন আছে যে কারণ অনেক ছোট উদ্যোক্তা আছেন আমাদের গ্রিন সোসাইটি বাংলাদেশ এই গ্রুপটাতে, যারা একটু একটু করে স্টার্টআপ নিয়ে এগিয়ে আসছে। একটা প্রশ্ন হচ্ছে, ছোট উদ্যোক্তাদের সামাজিক মর্যাদা এবং ফান্ড নিয়ে কিছু বলেন। এই যে ছোট উদ্যোক্তা যারা ছোট ছোট স্টার্টআপ নিয়ে আসছে, তাদের সামাজিক মর্যাদা এবং ফান্ডিং নিয়ে কিছু বলার অনুরোধ আছে। এখন তাদের সামাজিক মর্যাদা নিয়ে তাদের কি প্রবলেম হচ্ছে এটা একটু জানতে পারলে ভালো হইতো। বাট আমি জানি না, আমি কথা বলতে বলতে আমি দেখলাম যে আমার বুক সেলফে একটা বই আছে, আমাদেরই চিটাগং ইউনিভার্সিটির এক ছোট ভাই আমাকে এটা গিফট করেছে। দেখা যাচ্ছে কি? এটা লেখা হচ্ছে দি হাই পারফরম্যান্স এন্টারপ্রেনিয়র, এটার লেখক হচ্ছে সুব্রত বাগচি। ঠিক আছে? তো নর্মালি আমরা অনেক সময় দেখি যে নিউ ইয়র্ক বেস্টসেলার এরকম টাইপের ওয়েস্টার্ন বই দেখলে আমরা নর্মালি কিনি রাস্তাঘাটে বা লাইব্রেরি থেকে কিংবা বইমেলা থেকে। এই বইটা প্রবাবলি আমার সামনে পড়লে আমি কিনতাম না, কিন্তু এই বইটা যখন আমি গিফট পেলাম, আমি এটা বইটা খুলে দেখলাম, এখানে সে কতগুলি ইন্টারেস্টিং ভিউ পয়েন্ট দিয়েছে। হু ক্যান বি এন্টারপ্রেনিয়র এন্ড হু ক্যানট বি, হু ক্যান বি ইউর পার্টনার এন্ড হু ক্যানট বি ইউর পার্টনার। আমার কাছে খুবই ভালো লেগেছে বইটা পড়ে, যদিও আমি এখনো পুরোটা শেষ করতে পারিনি। তো এখানে সে কিছু কিছু অ্যাটিটিউড, কিছু কিছু বিহেভিয়ারের কথা বলেছে, হু ক্যানট বি অ্যান এন্টারপ্রেনিয়র। এখানে আপনারা যে প্রশ্নটা এখন করলেন, সেই প্রশ্নটা অনেকটা এই বইতেও আছে। ইফ ইউ থিঙ্ক অফ when you are actually starting a venture, when you are initiating something, when you are taking up একটা উদ্যোগ নিচ্ছেন, আপনি যদি আপনার সামাজিক ইমেজ নিয়ে শঙ্কিত হন,
probably you got to think twice যে আপনার কি আসলে সামাজিক মর্যাদা নিয়ে ওরিড হওয়ার সময় আছে কিনা। এত সময় কোথায়, পাছের লোকে কিছু বলে, এটা তো আমরা অনেক আগেই ছেড়ে আসার কথা। সো আপনি সমাজ কি বলে সেটা দিয়ে আপনার উদ্যোগের এটা যদি হয়, তাহলে প্রবাবলি ইউ আর নট প্যাশনেট এনাফ অ্যাবাউট ইউর ইনিশিয়েটিভ। Yes, you're right, friend. আরেকটু একটু বড় প্রশ্ন, বলছে কি করতে হবে, কিভাবে করতে হবে, সবকিছু জানা সত্ত্বেও অনেক সময় মূলধনের জন্য আগানো যায় না। টেক বেসড স্টার্টআপ করতে গেলেও, ওয়েবসাইট অ্যাপস বানাতে গেলেও 1-2 লাখ টাকা লাগে। নিজেদের টিম দিয়ে ম্যানেজমেন্ট করার পরও কিছু অপারেশন কস্ট লাগে। সো কোনো সাজেশন কি আছে আনোয়ার মুস্তাফার জন্য? আমার কাছে মনে হয় যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে, আমাদের অনেকেই, আমি পার্টিকুলারলি এই জিনিসটা দেখেছি আইটির লোকজনের কাছে, যারা আইটিতে আইদার গ্রাফিক্স ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপার, some kind of engineering thing. You probably understand the engineering better, but you may not understand business. তো বিজনেসের ব্যাপারটা হচ্ছে এরকম, you have to sell your idea. তো আপনার শুধু আইডিয়া থাকলে হবে না, you have to be able to sell yourself. তো এখন যেই আইডিয়াটা নিয়ে আমি কথা বলছি, এই আইডিয়াটাকে কোথায় কোথায় সেল করা যায়, যে আইডিয়াটা আপনার কাছে আছে সেটাকে কোথায় কোথায় সেল করা যায়, এটা কিন্তু আপনার জানা থাকা লাগবে। যেমন ধরেন এখনকার সময়ে প্রচুর স্টার্টআপ কিন্তু বাংলাদেশের মতো জায়গায় বসেও লোকজন সিলিকন ভ্যালি থেকে ইনভেস্টমেন্ট নিচ্ছে, সিঙ্গাপুর থেকে ইনভেস্টমেন্ট পাচ্ছে। অ্যাঞ্জেল ইনভেস্টরস আর এভরিহোয়ার। ইভেন বাংলাদেশে বিডি ভেঞ্চার বা এই ধরনের অনেক অর্গানাইজেশন আছে যারা এই ধরনের স্টার্টআপকে ফিনান্স করে। তো প্রশ্ন হচ্ছে, আপনি কি তাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন? ডু ইউ নো হাউ টু মেক এ স্টার্টআপ পিচ? বাংলাদেশে বসে আমি জানি। আজকাল একটু ইন্টারাপ্ট করি, আমাদের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর শামীম উদ্দিন খান স্যার, তিনি আমাদের এই লাইভ ভিডিও দেখছেন এবং তিনি একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা হচ্ছে, হাউ উই ক্যান ম্যাচ স্টার্টআপ ফাইন্যান্স উইথ ফিয়ার অফ ফেলিউর। হাউ ক্যান উই ম্যাচ স্টার্টআপ ফাইন্যান্স উইথ ফিয়ার অফ ফেলিউর? আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর শামীম উদ্দিন স্যার এই প্রশ্নটা করেছেন। তোমার সামনে দেখা যাচ্ছে কিনা? হাউ উই ক্যান ম্যাচ আইডিয়া উইথ দ্য fear of failure. Fear of failure, right, আমি দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা করেছেন ডক্টর শামীম। আসসালামু আলাইকুম স্যার, আমার মনে হয় আপনি ভালো আছেন স্যার, দোয়া রাখবেন আমাদের জন্য। গুড টু সি ইউ দ্যাট ইউ আর হিয়ার, and I'll surely try to share my thoughts about your question. তো যেটা বলছিলাম, একজন এন্টারপ্রেনিয়রের ফিয়ার অফ ফেলিওর, মানে ফিয়ার অফ ফেলিওর আমাদের সবার আছে, ফিয়ার অফ ফেলিওর থাকে, বাট লেটস সে আমি ফিয়ার ইজ সামথিং হুইচ ইজ আনরিয়েল। ফিয়ার ইজ নট রিয়েলিটি, রাইট? ফিয়ার ইজ সামথিং হুইচ ইজ আনরিয়েল, ইজ অ্যাবাউট ইউর প্রেডিকশন অ্যাবাউট দ্য ফিউচার। সো একজন এন্টারপ্রেনিয়র ইজ সামবডি, এই ফিয়ার অফ ফেলিওর থাকার কারণেই তো আমাদের 80-90% of our students, our graduates are going to the job because they don't want to fail. They want something sure. They want monthly paycheck. প্রতি মাসে একটা বেতন পেতে চায়, সেই জন্য তো সে ওখানে যায়। যে এই ফিয়ার অফ ফেলিওরকে ওভারকাম করতে পারে, দ্যাট ইজ আমি যদি লাভের কথা বলি, আমরা যে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, সো দেশে যে যদি সে বলতে না পারে ওই মেয়েটাকে যে আমি তোমাকে ভালোবাসি, তার মানে প্রবাবলি হি ডাজন্ট লাভ এনাফ, রাইট? সো আমার মধ্যে যদি ফিয়ার অফ ফেলিওর স্টিল থেকে যায়, তাহলে বুঝতে হবে আই এম নট প্যাশনেট এনাফ অ্যাবাউট মাই আইডিয়া, আই এম নট কনফিডেন্ট অ্যাবাউট মাই আইডিয়া। সো যদি আমি কনফিডেন্ট হই, ফিয়ার অফ ফেলিওরটা থাকবে না, বিকজ অ্যাট এনি হাউ ইউ ওয়ান্ট টু সি ইউর আইডিয়া ফ্লাই। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে, প্রচুর আসলে সিমিলার, পার্টিকুলারলি আমি যদি ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, যারা ইনভেস্ট করবে ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে। যেমন আমরা অনেকেই বলি ব্যাংক থেকে লোন পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু আসলে যদি কাউকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করা হয় যে তুমি কি কোনো ব্যাংকের সাথে কথা বলেছিলে কিনা, কিংবা কোনো ব্যাংকের লোনের প্রসেস সম্পর্কে তোমার ইনসাইটস আছে কিনা, তাহলে দেখা যাবে যে আসলে প্রবাবলি সে জানেই না। কি ধরনের প্রজেক্ট নিয়ে গেলে ব্যাংক ফিনান্স করবে সেই জিনিসটা আমরা জানিই না।
ব্যাংকের সাথে কিভাবে ট্রানজাকশন করলে একটা ব্যাংকের কাছে এটা বেশি অ্যাকসেপ্টেবল হবে লোন দেওয়ার ক্ষেত্রে, সেই বিষয়টা হয়তো আমি জানি না। তো ভেঞ্চার ক্যাপিটালিজমের ক্ষেত্রেও তাই হচ্ছে। আমাদের এখানে প্রচুর মানে ভেঞ্চার ইনভেস্টর আছে, প্রচুর অ্যাঞ্জেল ইনভেস্টর আছে। আমাদের এখানকার আইডিয়া সিলিকন ভ্যালিতে পর্যন্ত নিয়ে যাচ্ছে, বিকজ অফ পার্টিকুলারলি দিস গভর্নমেন্ট ইজ ট্রাইং টু অ্যাকচুয়ালি প্যাট্রোনাইজ দিস আইটি ভেঞ্চার। It's an opportunity for all of you. Try and make relationship with those people. Go and find a place যেখানে you can propose. ইভেন বাংলালিংক, রবি, গ্রামীণফোনের মতো প্রতিষ্ঠানগুলি এরকম ছোট ছোট ভেঞ্চারকে ফান্ডিং করছে। আমি আপনাদের সবার জন্য মানে একটা জিনিস বলতে চাই, যেটা আমি রিসেন্টলি আমাদের যেই রবির সিইও ছিলেন মাহতাব ভাই, একবার ওনাদের একটা স্টার্টআপকে ফান্ডিং করার একটা প্রজেক্ট আছে, যেখানে যত আইডিয়াগুলি আছে, স্টার্টআপ আইডিয়া আছে, সেখানে যদি ওখানে জমা দেয় তাহলে ওনারা এগুলিকে বিবেচনা করে ফান্ডিং এর ব্যবস্থা করেন, নিজেরা ফান্ডিং এর ব্যবস্থা করেন, এবং অন্য জায়গা থেকে ফান্ড এনে দেওয়াটাও হচ্ছে ওনারা এটাকে একটা সার্ভিস হিসেবে নেন। তো এরকম যেই দেশের সুবিধাগুলি আছে, এগুলি আমরা জানি কিনা, প্রশ্নটা হচ্ছে এগুলি আমরা জানি কিনা, এবং সেটা ধরার জন্য রাইট লেভেলে আমার কানেকশনটা আমি এস্টাবলিশ করছি কিনা, রাইট জায়গায় আমি সোশ্যালাইজ করছি কিনা, রাইট জায়গায় আমি পিচিং করছি কিনা। পিচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার যেমন এই যে আইপিডিসি কিংবা ইভেন বাংলাদেশের যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলি আছে, আইডিএলসি, তারা কিন্তু প্রচুর এই ধরনের আইটি স্টার্টআপে ফান্ডিং করছে। ওটা নিয়ে যেতে হবে, ওই আইডিয়া নিয়ে যেতে হবে। এসএমই ফাউন্ডেশন আছে, এই যে এন্টারপ্রেনিউরিয়াল, সরি আমি বুঝে বিজনেস কম্পিটিশন হয় কতগুলি, তানভীর প্রবাবলি you are aware of this, like battle of minds বা এন্টারপ্রেনিউরিয়াল চ্যালেঞ্জ, এরকম আইবিএ থেকে ওই ধরনের কম্পিটিশন করা হয়, গ্রামীণফোন থেকে করা হয়। এই কম্পিটিশন গুলি থেকেও কিন্তু অনেক এন্টারপ্রেনিউর বের হয়ে আসে, এবং তাদের আইডিয়া গুলিকে কিন্তু ওই অর্গানাইজেশন নিজে দায়িত্ব নিয়ে ফান্ডিং এর ব্যবস্থা করে। রিসেন্টলি আমি একটা আইডিয়ার কথা বলি, যেমন কফি মেশিন যদি আমি লেটসে মানে রেল স্টেশন বা এরকম টিএসসি চত্বর, এই ধরনের ক্রাউডেড জায়গাগুলিতে বসিয়ে দেয়া হয়, আর লোকজন যদি বিকাশের মতো অ্যাপ থেকে পে করার মাধ্যমে কফি কিনতে পারে ইনস্ট্যান্ট, এরকম একটা একটা কোম্পানি আইডিয়াটাতে পিডিসি এবং আইডিএলসি। এখন প্রবলেমটা হচ্ছে এই আইডিয়াটাকে ইফ ইউ প্রবাবলি think of this idea, probably হয়তো আপনাদের মাথায় এরকম সিমিলার আইডিয়া অনেক আছে, বাট আপনারা কি ওই রকম ফোরামে আপনারা কি নিয়ে যেতে পারছেন কিনা, অথবা আপনারা কি রাইট লোকটাকে অ্যাপ্রোচ করছেন কিনা, যে আমার কাছে এরকম একটা আইডিয়া আছে, আই ওয়ান্ট টু ডু দিস এন্ড দ্যাট। তো এই ধরনের আইডিয়াকে কিন্তু এক্সিকিউট করতে বা এটাকে বাস্তবায়ন করতে খুব বেশি, প্রবাবলি আপনার আমার কাছে হয়তো বেশি মনে হচ্ছে, বাট আসলে যদি আপনি একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের পার্সপেক্টিভ থেকে দেখেন, এটা কিন্তু খুব বড় অ্যামাউন্ট না। সো এই ফান্ডিংটা কিন্তু এখন করার মতো যথেষ্ট মানে কি বলা যায়, ইনভেস্টর আছে। ওকে, সো বন্ধু, অনেক আলোচনা হলো। আমাদের সেই সারাদিনের যে আলোচনা, সেই জায়গায় আসি। তুমি কাকে এগিয়ে রাখবে, আইডিয়া না মূলধন? আমি একটা রিসেন্টলি রানার গ্রুপের নাম আমরা সবাই জানি, রানার মোটরস গত 5-10 বছরে অনেক বড় হয়ে গিয়েছে, হিউজ বিজনেস, এখন একটা গ্রুপ অফ কোম্পানিজ। এবং রানারের যিনি উদ্যোক্তা, উনি এক সময় চাকরি করতেন, উত্তরা মোটরসে চাকরি করতেন, এবং পরবর্তীতে উনি বের হয়ে এসে নিজে বিজনেস দাঁড় করালেন, দাঁড় করিয়ে আজকে এই রানারের সাম্রাজ্য দাঁড়িয়েছে। রানারের বিশাল বিল্ডিং আছে তেজগাঁতে, খুব বেশি দিনের আগের ঘটনা না। তো এই ভদ্রলোকের কাছে তার একজন এমপ্লয়ি রিজাইন দিলেন কিছুদিন আগে, 1-1.5 বছর আগের ঘটনা বলছি আমি। কোন একজন ভদ্রলোক রিজাইন দিলেন, এবং রিজাইন দেওয়াতে বললেন যে তুমি কি চাকরি ছেড়ে দিবা? তো বলছে হ্যাঁ আমি চাকরি ছেড়ে দিব, আমি ভাবছি বিজনেস করবো স্যার। তো বলছে বিজনেস করবা, টাকা আছে? তো বলছে স্যার আছে কিছু এরকম। তো কি নিজের টাকা? বলছে যে হ্যাঁ স্যার নিজের টাকা। তো তখন উনি বললেন যে তুমি একটা কাজ করো, তুমি তুমি চাকরিটা ছাইরো না। বলে কেন স্যার? বলে যে তোমার বিজনেস প্ল্যানে গলদ আছে।
কি গলদ আছে? বলে যে তুমি দেখা যাবে তুমি এই টাকাগুলি নিয়ে বিজনেস করতে নামছো, এই টাকাগুলি হারানোর পরে তুমি এসে আমার কাছে চাকরি খুঁজবা। এটা কিভাবে হলো স্যার? আপনি কি করে এরকম বললেন? বলে নিজের টাকা দিয়ে যে বিজনেস করবে বলে তার বিজনেস প্ল্যানের মধ্যে গলদ আছে। মানে তোমার বিজনেসটা এরকম হবে, তুমি আরেকজনের টাকা দিয়ে বিজনেস করতে পারতে হবে, তাহলে এটা হচ্ছে বিজনেস প্ল্যান। তো এটা হচ্ছে একজন এন্টারপ্রেনিয়রের দৃষ্টিভঙ্গি আর কি, যেটা আমার আই কাম অ্যাক্রস অ্যাবাউট 1.5 years ব্যাক। তো ওই ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল। তো এখন আমি আমি টাকা দিলে আমি অনেক কিছু করতে পারবো আসলে, ঠিক, বাট সেটা আসলে কি বিজনেস হবে কিনা? আমাদের আসলে পরিচিত, আমরা যদি দেখি আশেপাশে অনেক বড় লোকের ছেলেকে আমরা চিনি, তার বাবা চাচ্ছে তাকে একটা ব্যবসাতে বসার জন্য অনেক টাকা দিয়ে। এমন আমি বড় লোকের ছেলেকে আমি জানি, ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলেকে আমি জানি, তার বাবা তাকে ওই 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 যে ওই সিইওর পজিশনে কিংবা এমডির পজিশনে তাকে বসাবে, তাকে যে হ্যান্ডওভার করবে এই ভরসাটা পাচ্ছে না, অথবা তাকে যে টাকা দিবে সে তার মতো করে একটা ব্যবসা করবে সেই ভরসাটা পাচ্ছে না। তো এগুলি থেকে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ টাকা দরকার আছে, বাট মানি ইজ নট দ্য প্রাইম ফ্যাক্টর। ইউ হ্যাভ টু কাম আপ উইথ ইউর ইনিশিয়েটিভ। ইউ হ্যাভ টু, মানে আমরা যদি টাকাটাকে ব্যারিয়ার হিসাবে দেখি, প্রবাবলি আমার আইডিয়াটাই আসবে না, বিজনেসের আইডিয়াটাই আসবে না। আমরা যদি টাকাটাকে দূরে রাখি, আমরা এই যে পাঠাওর যে উদ্যোক্তা বাংলাদেশে এখন না, আমাদের কাছে প্রচুর এরকম এক্সাম্পল আছে। আইমান সাদিকের কথাটা বলি। আইমান সাদিক আসলে কে, আপনারা কি কেউ জানেন? ও একটা স্টুডেন্ট লাইফে যারা কোচিং সেন্টার চালায়, সে হচ্ছে সেরকম একটা ছেলে। সে স্টুডেন্ট লাইফে কোচিং সেন্টার চালাইতো। সে আইবিএ থেকে গ্রাজুয়েশনের পরে সে চিন্তা করলো যে তার এই কোচিং সেন্টারটাকেই কিভাবে বিজনেসে রূপান্তর করা যায়। তো এখন ধরেন আমি আপনি চিন্তা করি নাই বলে 10 মিনিট স্কুল আমার আপনার দ্বারা হয় নাই, কিন্তু তার দ্বারা হয়েছে। তার কাছে কি টাকা ছিল কিনা জিজ্ঞেস করেছেন আপনারা কেউ? তার ফান্ডিং কিন্তু তার নিজের না এগুলি। আচ্ছা, এবার পাঠাওতে আসেন। পাঠাওর উদ্যোক্তাকে আপনারা জানেন, আপনাদের এগুলি কিন্তু আপনাদের জানতে হবে, এবং জানলে দেখবেন যে ব্যাপারটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনি মানে পাঠাওর যেই যেই ছেলেগুলি পাঠাও শুরু করেছে, এই ছেলেগুলি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে এবং তাদের বয়স এখনো 30 ক্রস করে নাই। গত 4-5 বছর ধরে তো ব্যবসা করতেছে, এখনো 30 ক্রস করে নাই। এন্ড দেন লুক এট দ্য ফান্ডিং এন্ড এভরিথিং, লুক এট দ্য হিস্টরি, তাহলে আপনি ওটা থেকে একটা কনফিডেন্স পাবেন। তো বেসিক্যালি আপনার কাছে যদি আইডিয়া থাকে, আপনাকে টাকা দিবে ব্যাংক, আপনাকে টাকা দিবে ইনভেস্টর, আপনাকে টাকা দিবে লেটস সে ধরেন আপনি চিটাগং শহরে এরকম অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ আছে যার কাছে প্রচুর টাকা আছে। লেটস সে ধরেন টিকে গ্রুপ বলেন, এসালম গ্রুপ বলেন, প্রচুর টাকা আছে তার কাছে। আপনার জন্য 1-2 কোটি টাকা দিয়ে দেওয়াটা কিন্তু তার জন্য কোনো ব্যাপারই না। প্রশ্নটা হচ্ছে আপনি তার কনফিডেন্সটা নিতে পারবেন কিনা। আর ইউ এবল টু গেইন হিজ কনফিডেন্স? Are you able to courageously go and meet that person and present your idea যে ভাই স্যার আমার কাছে এরকম একটা আইডিয়া আছে, and if you are willing to invest I am going to give you 50% of the share. তো মানে এই ব্যাপারগুলি না, এটাকে যদি টাকা লাগবে অফকোর্স, বাট টাকাটা যে আপনার পকেট থেকে দিতে হবে, আপনার বাবা থেকে দিতে হবে, আপনার জমি বিক্রি করে আনতে হবে, নট নেসেসারিলি। টাকা দেওয়ার মতো লোক আছে। ব্যাংকগুলি অনেক সময় আইডল মানি নিয়ে বসে থাকে। এখন ব্যাংকের কাছে ব্যাংকের ফর্মুলা মতো যদি আপনি যাইতে পারেন, যেমন কতগুলি থ্রাস্ট সেক্টর আছে বাংলাদেশের, এখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে 5%, 6% হারে, ইভেন 3% রেটে ইন্টারেস্ট চার্জ করে, এরকম কতগুলি থ্রাস্ট সেক্টর আছে যেই সেক্টরে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে ইউ ক্যান ইজিলি গেট ফান্ডিং। সেটা হচ্ছে একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ। এর বাইরে যদি আপনি স্পেশালাইজ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলিতে দেখেন, গো বোল্ডলি কথা বলেন, ওদের তো বিজনেস ডেভেলপমেন্ট আছে, ওদের কাস্টমার কেয়ার আছে, বোল্ডলি গিয়ে বলেন যে আপনাদের কোন কোন কি ধরনের আইডিয়াতে আপনারা ফিনান্সিং করেন আমাকে বলেন, আমার এরকম কিছু আইডিয়া আছে। তো ওই জিনিসটা করলে দেখবেন যে তখন আপনার ওই মেন্টাল ব্যারিয়ারটা কেটে যাবে। টাকা শিওরলি লাগবে, কিন্তু টাকা আপনার পকেট থেকে দিতে হবে কথা নেই। মানে আসলে আইডিয়া শুধু থাকলে হবে না, এই আইডিয়া কমিউনিকেট করার মতো ক্ষমতা থাকতে হবে। যে আইডিয়া কমিউনিকেট করতে পেরেছে প্রপারলি, আইডিয়া তো বসে নিজের পকেটে নিয়ে বসে থাকলে আসলে টাকা আসবে না। এই আইডিয়া যদি কমিউনিকেট করা যায় সত্যিকার অর্থে, এবং অনেক বিনিয়োগকারী আসলে আছেন, কিন্তু তাদেরকে তো কনফিডেন্স আনতে হবে। ওই কনফিডেন্স আনতে না পারলে আসলে ফান্ডিং ঠিকভাবে হবে না। রাইট বন্ধু, আমি মনে হয় টাইম শেষ মুহূর্তে চলে আসছি, বাট আমি লোভ সামলাইতে পারছি না, একটা ছোট্ট উদাহরণ দিব। সহজ একটা ইয়ে আছে, রাইট, একটা প্ল্যাটফর্ম আছে সহজ থেকে বাসের টিকেটের একটা অ্যাপ এসছে।
if I remember it correctly, it was actually coming from Banglalink business idea contest. আমার আমার সুযোগ হয়েছিল, আমার চিটাগং ইউনিভার্সিটির একটা টিম হঠাৎ করে আমাকে জানালো যে ভাইয়া আমরা তো এই কন্টেস্টে যাব। কোন কন্টেস্ট? যে বাংলালিংক বিজনেস আইডিয়া কন্টেস্ট। তো এখন আমি বললাম যে ঠিক আছে আমি অফিসে থাকবো, তোমাদের এটা কবে কম্পিটিশন বলে আগামীকাল সন্ধ্যায়, ঠিক আছে তোমরা যাওয়ার সময় তোমরা এক কাজ করো, আগে আমাকে একটু ব্রিফ করো যে তোমরা কি নিয়ে কি প্রেজেন্টেশন করছো, যদি আমার কোনো ইনপুট থাকে তোমাদেরকে দিব, তারপরে আমি তোমাদের সাথে যাব। আই ওয়ান্ট টু সি দ্যাট মাইসেলফ। আমার ওখানে যাওয়াটা সম্পূর্ণই আমার নিজের আগ্রহ থেকে, আমি ভাবছি আমি আই ওয়ান্ট টু সি হোয়াট ইজ হ্যাপেনিং ওভার দেয়ার। এবং প্রবাবলি তানভীর তুমি জানো আমরা আসলে আমাদের সময় অতটা সুযোগ কিন্তু পাইনি। তো ওই আগ্রহ থেকে আমার যাওয়া, গেলাম হোটেল শেরাটনের মধ্যে, সোনারগাঁ হোটেলে, সোনারগাঁ আর শেরাটন আমি ভুলে গেছি, সোনারগাঁ হোটেলে হচ্ছে এটা বাংলালিংক আইডিয়া কন্টেস্ট। এবং আমাদের যেই ছেলেরা, আমি নাম বলছি না আমাদের ফ্যাকাল্টির, ওদের আইডিয়াটা ছিল টুনটুন। টুনটুন বলে মিনা কার্টুনের মতো একটা এডুকেশনাল থিং। তো ওরা ফাইনালি আর সময় পায় নাই আমাকে ব্রিফ করার জন্য, ওইটা ওরা যখন ভেন্যুতে পৌঁছে তারপরে আমি ওদের কাছ থেকে কিছুটা শুনে নেই আর কি। তো শোনার পরে যেই কয়টা আইডিয়া ওখানে এসছে তার মধ্যে এই অনলাইনে বাসের টিকিট ছিল একটা আইডিয়া, এবং এই আইডিয়াটা দিয়েছিল চুয়েটের একটা ছেলে। আমাদের চিটাগংয়ের যে চুয়েট আছে, চুয়েটের একটা গ্রুপ এখানে বিজনেস এটা এখানে কম্পিট করেছিল, এবং এই আইডিয়াটা কিন্তু ওদের, যে আমরা অনলাইনে বাসের টিকিট বিক্রি করব। And that idea was captured, and that idea was nurtured, and that idea was funded, and that idea is now a business success. So it's about whether you are able to find the right platform to communicate this idea, whether you are able to sell your idea. বন্ধু আরেকটা বিষয়, তুমি তো মাশাআল্লাহ with the blessings of Almighty Allah you are doing very well in your career. সো আমাদের অডিয়েন্সকে মোটিভেট করার জন্য তোমার এই যাত্রা পথ, এই সফলতা যেটা, এটাকে সামারি করে নাটশেল আকারে যদি আমাদের অডিয়েন্সের জন্য একটু উপস্থাপন করতে। বন্ধু, I think success is a very relative terms, যেটা আমরা বলি বা বুঝি সেটা হচ্ছে আসলে we should not define success in terms of the society. We should define success based on our own targets and own purpose. আমি জীবনে কি হতে চাই বা সেই অর্থে। তো এনিওয়েজ, আমরা যখন ইয়াং জেনারেশনের জন্য সাকসেসের কথা বলি, আমরা আসলে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা গাইডেন্স, একটা কোচিং, একটা মেন্টরশিপ। আমাদের মানে থ্রু আউট দ্য লাইফ, ফ্রম বিজনেস এডুকেশন এন্ড দেন উইথ দ্য কেরিয়ার এন্ড এভরিথিং, আমরা যেমন দেখি, আমরা বিজনেস স্টুডেন্টদের অনেকের মধ্যেই দেখি কোনো ধরনের কেরিয়ার প্ল্যান থাকে না। তো একটা কেরিয়ার প্ল্যান করাটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি আসলে কি হতে চাই, কি পেতে চাই। আমরা যেমন শর্ট অ্যানালাইসিসের কথা বলি, আমরা অনেক সময়ই এখানে আমি একটু আমার সময়ের টিচারদের মানে ব্যাপারে একটু বলতে চাই, নট এ ক্রিটিসিজম বাট প্রবাবলি as you are here and also Shamim sir is here, probably you can take this into the classroom. Let's say স্টুডেন্টদেরকে যখন আমরা একটা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক দেই, প্রজেক্ট ওয়ার্কের অ্যাসাইনমেন্টের ফাইলগুলি আমাদের রুমে দিয়ে যায়, টিচারদের রুমে দিয়ে যায়। তারপরে কি হয়, টিচাররা ওটাতে স্কোর করে। আই এম টকিং অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স। টিচাররা এটাতে স্কোর করে। ইদানিং হয়তো কিছু কিছু জায়গায় প্রেজেন্টেশনের সুযোগ এসছে বা এরকম, টিচারদের কাছ থেকে, ইভেন ফ্রম দ্য পিয়ার ফেলো স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক আসাটা একটা স্টুডেন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো ফিডব্যাকটা আসলে সে বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় উইকনেস। তো এই ফিডব্যাকটাকে যদি আমাদের বিজনেস এডুকেশন সিস্টেমে এটাকে করা যায়, কি বলা যায়, ইন্টিগ্রেট করা যায়, তাহলে একটা স্টুডেন্ট যখন গ্রাজুয়েশন করে বের হবে, হি অর শি শুড এক্স্যাক্টলি নো তার স্ট্রেংথ কোথায় কোথায়, বিকজ তানভীর স্যার তাকে ফিডব্যাক দিছে, বিকজ শামীম স্যার তাকে ফিডব্যাক দিছে। হি অর শি শুড এক্স্যাক্টলি নো তার কোথায় কোথায় উইকনেস আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। তো একটা জবের ক্ষেত্রে যেটা হয়, মানে ফান্ডামেন্টালস রিমেন ফান্ডামেন্টালস। আমরা ওই যে স্টিভেন কোবের 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলের কথা আমরা জানি, এবং এই বই এখন ইভেন 120 টাকা 30 টাকায় পাওয়া যায় ঢাকার রাস্তায় রাস্তায়, আই এম শিওর চিটাগাংয়েও পাওয়া যায়। তো এটা পড়লে বোঝা যায় যে আসলে একটা মানুষের জন্য কি কি জিনিস দরকার। তাকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে, তাকে ওনারশিপ নিতে হবে, তাকে বিগিন উইথ দ্য ইন্ডিয়ান মাইন্ড করতে হবে, মানে তাকে একটা প্ল্যান নিয়ে সামনে আগাইতে হবে। তো এরকম এই ব্যাপারগুলি যদি দেখি,
they remain the same. They are principles. These are principle based. সিচুয়েশনের বাইরে গিয়েও মানে ঢাকা হোক আর চিটাগাং হোক আর লন্ডনে হোক, these 7 habits of highly effective people is valid throughout the world universe. তো এখন একটা ছেলেকে ইংলিশ জানতে হবে, বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা বলি যে তাকে ইংরেজি জানতে হবে। আমাদের অনেক বিজনেস গ্রাজুয়েটরা কমপ্লেন করে কেন ইন্টারভিউতে আমাকে সাধারণ জ্ঞান জিজ্ঞেস করে, চাকরিতে কি আমাকে সাধারণ জ্ঞান করতে হবে? বাট প্রবলেমটা হচ্ছে সাধারণ জ্ঞান যে জানে না তার মানে হচ্ছে সে এই পৃথিবী সম্পর্কে খোঁজখবর রাখে না। এখন যে আমি হোয়াট এভার নোকিয়া নিয়ে কথা বলতেছি, কিংবা আমি মাইক্রোসফট নিয়ে কথা বলি, কিংবা আমি লেটস সে ইলন মাস্ক নিয়ে কথা বলি, কোনোটাই যে তার মাথায় ঢুকবে না যদি সে সাধারণ জ্ঞান না জানে। তো তাকে সাধারণ জ্ঞান আসলে জানতে হবে। তো এখন ইংলিশে ভালো হইতে হবে। আমি পার্টিকুলারলি ফর মি আই থিঙ্ক আমার তুমি জানো, তুমি আমার পাশের রুমে থাকতা তানভীর, আমার মনে আছে রাইট? আমি আসলে যার পরনাই একজন মিডিওকর স্টুডেন্ট, বাট বন্ধু আমি যে জিনিসটা করতাম সেটা হচ্ছে ওই দুপুরবেলা ওই সেন্ট্রাল লাইব্রেরিতে চলে যেতাম, ইংলিশ ডেইলিজ গুলি পড়তাম। ডেইলি স্টার ছিল, আমাদের সময় অবজারভার ছিল, অবজারভার বোধহয় এখন বন্ধই হয়ে গেছে, আই ডোন্ট নো। তো এগুলি ছিল। তো ওইটাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি আসলে তখনও বেশি কিছু জানতাম না, কিন্তু ওইটাতে আমাকে একটা কনফিডেন্স দিয়েছিল, এবং ইন্টারভিউয়ার সামনে ইংলিশে কথা বলাটা আমার হয়ে যাচ্ছিল সামহাউ। এবং এটা আমি পরিষ্কারই বুঝতে পারছিলাম, কারণ আমার সাথে কথা বলার পরে মানে একটা মানুষের সাথে ইংলিশে কথা বললে, ধরো একটা বিদেশির সাথে ইংলিশে কথা বলছি, তো সে যখন আমার সাথে কমফোর্টেবলি কমিউনিকেট করতে পারছে, ওটা তার চোখে মুখে আমি বুঝতে পারছিলাম যে হি ইজ হ্যাপি উইথ ইট। তো এটা খুব হেল্পফুল ছিল। আরেকটা বিষয় হেল্পফুল ছিল, সেটা হচ্ছে কেরিয়ারের শুরু থেকে আমি কতগুলি অনলাইন নিউজ পেপার পড়তাম, ম্যাগাজিন, ওই যে ফিনান্সিয়াল টাইমস, তারপরে নিউ ইয়র্ক টাইমস, এগুলির সাবস্ক্রিপশন করলে মেইল বক্সে প্রচুর এটা আসতে থাকে। হ্যাঁ, ওইটা ফিডে আসতে থাকে। তো অলমোস্ট ইফোর্টলেসলি তুমি ওই জিনিসটাকে পড়তে পারো, এবং সারা পৃথিবীব্যাপী বিজনেসের কোন দিকে কি হচ্ছে এটা জানা যাচ্ছে। তো এটা জানলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জানে আর যে জানে না সে তো সমান না। সো এটা একটা সামনের দিকে এগিয়ে রাখে। আর ওভারঅল নিজের সাথে নিজের যে কম্পিটিশন, এটা আমার কাছে মনে হয়েছে, বা আমরাও এখন ইয়াঙ্গার জেনারেশনকে বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার যেটা উইকনেস আছে গতকালকে পর্যন্ত ছিল, সেটাকে আমি রিকভার করার জন্য আজকে কিছু করছি কিনা, বা এটা আমি যেমন সমাজে আমি লেটস সে তানভীরের মতো বা আরেকজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে আছে, কিংবা একজন টিচার যিনি আছেন যে আমাকে পছন্দ করেন, আমি তার কাছে যাচ্ছি কিনা হেল্পের জন্য। আমি না গেলে তো সে এসে আমাকে হেল্প করবে না। তো এইভাবে নিজেকে প্রতিনিয়ত বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়াটার একটা ইফোর্ট নিজের মধ্যে থেকে থাকতে হবে, একটা ড্রাইভ থাকতে হবে। তো ওই জিনিসগুলি, এই ফিউ থিংস আমার মনে হয় ইট হেল্প মি হোয়াট এভার আই এম। আর যে জিনিসটা যেটা হয়, আমি আমি আমাদের তরুণ প্রজন্মের জন্য যেটা বলবো সেটা হচ্ছে এখনকার সময় লার্নিংটা অনেক সহজ, এবং লার্নিংটা খুঁজে নিতে হবে, নিজেকেই খুঁজে নিতে হবে। ইউটিউবে তো আমি এমন এমন ভিডিও দেখি, আমার কাছে আফসোস লাগে যে আমাদের সময় যদি এরকম থাকতো। আমি এই যে সাইমন সেনেক বলি, তারপরে ইন্ডিয়ার এক ভদ্রলোক আছেন ডক্টর বিন্দ্রা, আমি জানি না তোমরা দেখেছো কিনা। ডক্টর বিন্দ্রা আছেন, তারপরে ড্যান লক আছেন, একজন চাইনিজ কানাডিয়ান। অনেক নাইস নাইস ভিডিও থাকে, অ্যানালজি থাকে, এবং শিখার জায়গাটা না কোনো মানে শেষ নেই আর কি। তো কিপ লার্নিং, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দিক হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে, আশপাশে কি হচ্ছে সেটা খোলা রাখতে হবে, ওটা নিতে হবে। আমাদের আমাদের এখানে না, আমি এখনো মনে করি একটা ট্যাবলেট আছে না, যে প্রবাবলি ভিটামিন ট্যাবলেট, ওই যে পানির মধ্যে দিলে ডাইলিউট করে না, ফিস ফিস করে বুদবুদ উঠতে থাকে, পানির মধ্যে দিলে একটা শরবত হয়ে যায়, পরবর্তীতে একটা ভিটামিন সি একটা ইয়ে হয়ে যায়। তো আমাদের দেশটার অবস্থা হচ্ছে মাত্র বুদবুদ শুরু হয়েছে, ট্যাবলেটটা এখনো অনেক বড় আছে, মানে মানে দেওয়ার মতো। এই দেশটা এখনো গ্রিন ফিল্ড, অনেকগুলি জায়গায় গ্রিন ফিল্ড, জাস্ট মানে ইউ নেম এ সেক্টর বুঝতে পারবেন যে এটা গ্রিন ফিল্ড। এটা যদি রেস্টুরেন্ট বিজনেসের কথা বলি, এটা যদি কুরিয়ার সার্ভিসের কথা বলি, এটা যদি ফুড বিজনেসের কথা বলি, তো একটা গ্রিন ফিল্ডে বসে কোনো কিছু ডেভেলপ করা কিন্তু অনেক ইজি কম্পেয়ার টু এ ডেভেলপড ওয়ার্ল্ড। তো সেই জায়গায় ইউ হ্যাভ টু লুক ফর দ্য অপরচুনিটিস। এবং আমাদের জন্য আরেকটা অসুবিধার জায়গা কি, যেমন বাংলাদেশ যখন মোবাইল কমিউনিকেশন আসে 97-এ, এই এশিয়ারই অনেক দেশে ততদিনে অলমোস্ট 100 ইয়ার্স হয়ে যায়।
2005-এ থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া 100 ইয়ার্স হয়ে গেছে টেলিকমিউনিকেশনে। আমাদের এখানে মোবাইল ফোন আসছে হলো 97-তে। তো আমাদের টেলিকমিউনিকেশন মানে যে কোনো একটা সেক্টরকে যদি ধরি, যেমন মোবাইল মানি বিকাশ, আমাদের এখানে বিকাশ কবে এসছে আর মোবাইল মানি পৃথিবীব্যাপী কবে ছিল, অস্ট্রেলিয়াতে কবে ছিল, সিঙ্গাপুরে কবে ছিল, জাপানে কবে ছিল, এটা যদি আমরা দেখি তাহলে বুঝে যাব যে ডেভেলপড ওয়ার্ল্ডটা আমাদের কত বছর আগে হাঁটতেছে। তাইলে আজকে যদি আমি জাপানকে, সিঙ্গাপুরকে কিংবা হংকংকে দেখি, তাহলে আমার জন্য কিন্তু ওই লার্নিংটা নেওয়া খুবই ইজি যে আগামী 10 বছর পরে বাংলাদেশ কি হইতে যাইতেছে। এটা কিন্তু আসলে কোনো রকেট সায়েন্স না। তো ওই জায়গাগুলিতে যেমন ফিনান্সিয়াল সিস্টেম গুলি যদি দেখি আমরা, যে লন্ডন চলতে ডেরিভেটিভস কি করবে না, এটা আসতে বাধ্য, মানে ইটস এ ম্যাটার অফ টাইম। তো ওই জায়গাগুলি জানলে দেখলে মানে এগিয়ে থাকাটা সুযোগ হয় আর কি, যে আমি এগিয়ে থাকতে পারবো। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তুমি তোমার অনেক ব্যস্ততার মাঝে আমাদের অডিয়েন্সকে সময় দিয়েছো। গ্রিন সোসাইটি বাংলাদেশ স্কুল অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে, প্রশিক্ষণ নিয়ে কাজ করছে, এবং আমরা আশা করব যে তোমার এই মূল্যবান কথাবার্তাগুলো আমরা বারংবার শুনতে পাবো ভবিষ্যতে। তোমার উপস্থিতি আমরা কামনা করছি আরো বেশি বেশি। আরো অনেক প্রশ্ন ছিল, সব প্রশ্নের উত্তর দিতে গেলে হয়তো আরো ঘন্টা দুয়েক লেগে যাবে, সেই জন্য সব প্রশ্ন নিতে পারছি না। অডিয়েন্সের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। আমি আজকের আলোচনা সামারি করে দিচ্ছি। প্রিয় অডিয়েন্স, আপনারা যারা শুনছেন, আপনারা আজকে যা শুনলেন সেখানে আমরা এটা বলতে পারি যে ইউ মাস্ট হ্যাভ এ ক্রেজি আইডিয়াস, এবং সেই আইডিয়াস যদি আপনারা কমিউনিকেট করতে পারেন তাহলে মূলধন যেভাবে মনে করছেন অনেক বড় সমস্যা, আসলে সেটা সমস্যা নয়, কিন্তু আপনার আইডিয়াস সেরকম ক্রেজি আইডিয়াস হবে। আপনি যদি যারা অলরেডি প্রতিযোগিতায় আছে তাদের সাথে আরো কামড়া কামড়ি করতে প্রতিযোগিতায় চলে যান, রেড ওশিয়ান স্ট্র্যাটেজি, যেখানে হিউজ প্রতিযোগিতা, সেরকম আইডিয়া নিয়ে প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়েন, তাহলে তো সম্ভাবনা সবসময় খারাপের দিকে যাবে। কিন্তু আপনি যদি আপনার নিজের পথ তৈরি করতে পারেন, ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, নিজের মতো সাম্রাজ্য তৈরি করতে পারেন যেটা অন্যরা পরে আপনাকে অনুসরণ করবে। ফার্স্ট মুভারদের তো আলাদা সবসময় ভূমিকা রয়েছে। যেমন আমরা দেখি বোয়িং কেন লিডার, এয়ারবাস অনেক ভালো কোম্পানি হওয়ার পরও বোয়িং এর সাথে পারে না কেন? কারণ ফার্স্ট মুভারদের পথ তৈরি করার যে সুবিধা আছে সেটা নেন। প্রথমে মূলধনের কথা চিন্তা না করে ক্রেজি আইডিয়াস নিয়ে সামনে আসুন, মূলধনের ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে, আমি যখন 2 বছর ইংল্যান্ডে ছিলাম, আমি কন্টিনিউয়াস ট্রেনিং এর উপর ছিলাম। আমি যে বিজনেস স্কুলে শিক্ষক ছিলাম, তারা প্রত্যেক মাসে আমাকে ট্রেনিং করাতো। আমি যে সোশ্যাল কেয়ারে কাজ করেছি, তারা আমাকে মেন্টাল হেলথের উপর ট্রেনিং করিয়েছে, খাবার দাবার উপর ট্রেনিং করিয়েছে। 24 মাসে আমি 24টা ট্রেনিং করেছি। কোনো ট্রেনিং এমন যেটা এই বছর করেছি, একই ট্রেনিং পরের বছর আবার করতে হয়েছে। সো কন্টিনিউয়াস ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের মধ্যে থাকলে আসলে গ্রো করা যায়। এবং সময়টা তো সেরকম, এখন বসে থাকার সময় না। কয়েকজন প্রশ্ন করেছেন একসাথে একাধিক কাজ করা যায় কিনা। ওয়ারেন বাফেট তো বলেছে আসলে শুধু একটা কাজের উপর আপনি নির্ভর করতে পারবেন না। ঠিক আছে, আপনার ভালো একটা জব আছে, তার বাইরেও যদি আপনি আইডল টাইম, অলস সময় বা আপনার অবসর সময় কাজে লাগানোর মতো কোনো স্কোপ থাকে, তাহলে সেগুলো অ্যাভেল করতে পারেন। পড়াশোনার কোনো বিকল্প নাই। আমাদের আজকের স্পিকার কি বলেছেন, তিনি নিজেও নিউজ পেপার পড়তেন নিয়মিত। তিনি সাবস্ক্রিপশন করে রেখেছিলেন অনেক ইন্টারন্যাশনাল নিউজ এবং ম্যাগাজিনসে, যেগুলো উনি নিয়মিত পড়তেন। পড়তে পড়তে ওনার জেনারেল নলেজ অনেক ডেভেলপ হয়ে গিয়েছিল, ওনার কমিউনিকেশন স্কিল অনেক ডেভেলপ হয়ে গিয়েছিল, যেগুলো ওনাকে আজকে এই সফলতার মুখ দেখিয়েছে। সো আমি আশা করব যে সবাই আমাদের আজকে যে লার্নিংস, এটা অনুসরণ করার চেষ্টা করবেন। প্রিয় বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অডিয়েন্স, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ডক্টর শামুদ্দিন খান স্যারকে ধন্যবাদ যে তিনি আমাদের মাঝে ছিলেন। সো দেখা হবে নিশ্চয়ই। আর আপনারা আমাদের কমেন্ট বক্সে সাজেশন দিয়ে রাখতে পারেন আপনারা কোন কোন বিষয়ে লাইভ দেখতে চান, আপনাদের কোন কোন সমস্যাগুলোর সমাধান আপনারা চান। আর আমাদের ইমেল রয়েছে, আপনারা ইমেল করতে পারেন, বিকজ উই হ্যাভ ট্যালেন্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি। সো আপনারা আপনাদের যে কোনো প্রকারের প্রবলেম নিয়ে আমাদের মেল করতে পারেন। উই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেমস, যদি সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।